যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, কিনিউ এবং জুলানের সাথে মিস্টার হোয়াইট এবং ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্টের ফাইট স্টার্ট হয়ে গিয়েছিল, যেটা দেখে জিয়ানিয়ানা বুমিংয়ের কাছে চলে আসে আর ওকে কিনিউ এবং জুলানকে সাহায্য করতে বলে। এখন বুমিং অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার ফাইটে অংশগ্রহণ করার সাথে সাথে সমস্ত সিচুয়েশন পাল্টে যায় আর সে খুব সহজেই কিনিউ এবং জুলানকে বাঁচিয়ে নেয়। এরপরে ওরা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায় আর কথা বলতে বলতে বুমিং বলে দেয় যে সে হিডেন স্টার এম্পারারের সাথে দেখা করতে যাচ্ছে। এটা শুনে কিনিউ ওই জায়গায় যাওয়ার জন্য জেদ করতে লাগে, কারণ সে নিজের বন্ধু হাউফি এবং শেবলকে খুঁজতে চাচ্ছিল, যেটাতে বুমিংও কিনিউকে নিয়ে যাওয়ার জন্য মেনে যায়। তার সাথে সাথে ও জিজ্ঞেস করে, তুমি এমন কোনো পার্সনের বিষয় জানো যার নাম আউবুজি? এটা শুনে কিনিউ উত্তর দেয়, আমি এমন কোনো পার্সনের বিষয় জানি না। যেটা শুনে তো বুমিং অনেক বেশি নিরাশ হয় আর সে দাঁড়িয়ে বলে, আমার তোমার ওপরে অনেক বেশি আশা ছিল, আমার মনে হয়েছিল তুমি হয়তো ওই পার্সনের বিষয় জানো, কিন্তু চলো কোনো ব্যাপার না। যার পরে বুমিং নিজের এই দুই বন্ধুকে ড্র্যাগন ক্ল্যানের বিষয় সব কিছু বলে। সে বলে, আমি প্রথমে ড্র্যাগন ক্ল্যানে থাকতাম আর আমি নিজের ফাদারের প্রতি খুবই সৎ ছিলাম, কিন্তু একদিন আমি এক মেয়েকে ভালোবেসে ফেলি যে হোয়াইট ফক্স ক্ল্যান থেকে বিলং করত, কিন্তু আমার ড্র্যাগন ক্ল্যান এই সম্পর্ক মেনে নেয়নি, যার কারণে আমি ড্র্যাগন ক্ল্যান ছেড়ে দিই। এরপরে বুমিং নিজের ভাই বুজির বিষয়ে বলে। সে বলে, আমার ভাই যখন জন্মগ্রহণ করেছিল তখন সবাই ওকে শুধু একটা নর্মাল রেড ড্র্যাগন মনে করত, এর জন্য সবাই ওকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন আমাদের এক এল্ডার জানতে পারে বুজি একটা সুপার মিউটেটেড ড্র্যাগন বিস্ট, তখন সবাই ওর বন্ধু হতে যাচ্ছিল, কিন্তু সে কারোর সাথেই নিজের বন্ধুত্ব করে না, সে শুধু বন্ধু মনে করে আমাকে, মানে নিজের ভাইকে। আর যখন আমি ড্র্যাগন ক্ল্যান ছেড়ে দেই তখন ও ড্র্যাগন ক্ল্যান ছেড়ে আমার পিছনে পিছনে চলে আসে আর এরপরে ও কোথাও একটা গায়েব হয়ে যায়। আমি জানি না ও এই সময় কোথায়, কিন্তু আমি চাই ও আবারও আমার কাছে ফিরে আসুক। এরপরে বুমিন সামনে থাকা ট্রির দিকে দেখে বলে, এটা আমি আর আমার ভাই বুজি মিলে লাগিয়েছিলাম, আর আজকে এই গাছ তো এখানে প্রেজেন্ট আছে, কিন্তু আমার ভাই আমার কাছে নেই, যার কারণে আমার খুবই আফসোস হয়। এখন এই সমস্ত ইমোশনাল কথা শোনার পরে কিনুও একটু উদাস হয়ে যায় আর সে বলে, এই দুনিয়া এরকমই, এখানে আপস অ্যান্ড ডাউন আসতেই থাকে। আসলে আমিও এক মেয়েকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ওর আর আমার মধ্যে পাওয়ার লেভেলের ডিফারেন্স হওয়ার কারণে আমাদেরকে একে অপর থেকে দূর হতে হয়। এখন এ সমস্ত কথা ওপরে বসে থাকা জুলানও শুনছিল আর সে ওপর থেকে জাম্প করে সোজা বুমিংয়ের কাছে চলে আসে আর সে বলে, ব্রাদার বুমিং, হতে পারে তুমি ড্র্যাগন ক্ল্যান ছেড়ে দিয়েছো, কিন্তু অ্যাটলিস্ট তুমি এখন নিজের ভালোবাসার মানুষের সাথে তো থাকতে পারছো। অন্যদিকে জুলান কিনিউয়ের দিকে দেখে বলে, হতে পারে তুমি নিজের ভালোবাসার মানুষের কাছে যেতে পারছো না, কিন্তু তোমার মনে এক আশা এখনও রয়েছে যে এক না একদিন তুমি ওর সাথে আবারও সাক্ষাৎ করতে পারবে, কিন্তু আমি যাকে ভালোবাসতাম সে তো এখন মারা গেছে আর আমার কাছে এখন আর কোনো আশার আলো নেই। এখন এ সমস্ত কথা বলে ওরা ইমোশনাল হয়ে ওয়াইনের পর ওয়াইন পান করছিল। ওই সময় সেখানে ইয়ানা চলে আসে, যে এদের তিনজনকে দেখে বলে, ব্যাস অনেক হয়েছে, তোমরা আর কত ওয়াইন পান করবে। এরপরে সে ব্রাদার বুমিংকে বলে, তুমি কি হিডেন স্টারে যাবে না? যেটাতে বুমিং বলে, না, আজকে আমার যাওয়ার কোনো মুড নেই, আমি তো নিজের বন্ধুদের সাথে আজকে শুধু ওয়াইন পান করব। যেটাতে ইয়ানা বলে, আচ্ছা এরকম ব্যাপার, তাহলে তো মনে হচ্ছে আমার বৌদিকে গিয়ে এসব কথা বলতেই হবে। যেটাতে বুমিন ঘাবড়ে গিয়ে বলে, আরে না না, আমি বলছিলাম আমি একটু পরেই হিডেন স্টারে যাওয়ার জন্য বের হব। এরপরে সিন শিফট হয়ে হিডেন স্টারে চলে আসে, যেই জায়গায় ওরা তিনজন পৌঁছে গিয়েছিল। তার সাথে সাথে আমরা ওই জায়গায় একটা পার্সনকে দেখি যে লুকিয়ে ওদের উপরে নজর রাখছিল, যার পরে আমরা দেখতে পাই ওরা তিনজন সোজা এম্পারার মিংয়ের সাথে দেখা করতে চলে যায়, যে এই জায়গায় বুমিনকে খাওয়ার জন্য ইনভাইট করেছিল। এখন খাবার খাওয়ার সময় বুমিন কিনিউকে বলে, এর সাথে সাক্ষাৎ করো, এর নাম হলো মিং, আর আমি একে তোমার বন্ধুদের বিষয়ে সব কিছু বলে দিয়েছি, আর আমার মনে হয় এ তোমার বন্ধুদের বিষয়ে কিছু জানে। এরপরে ব্রাদার মিং কিনিউয়ের দিকে দেখে বলে, যেমনটা তুমি বলেছিলে সেই অনুযায়ী 200 বছর আগে এখানে এক মাঙ্কি বিস্ট এসেছিল, আর আমার মনে হয় ওই তোমার বন্ধু হাউফি, আর এই সময় ও এম্পারারের কাছে রয়েছে। এটা শুনে তো কিনিউ অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরপরে সে শেবলের বিষয়ে জিজ্ঞেস করে, যেটাতে মিং বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি সমস্ত ফ্লাইং বার্ড বিস্ট ক্ল্যানে খোঁজ করেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত এমন কোনো সুপার ডিভাইন বার্ডের খোঁজ পাইনি যে গত 200 বছর আগে এই জায়গায় এসেছে। যেটাতে কিনিউ বলে, আমার মনে হয় শেবল নিশ্চয়ই নিজের আইডেন্টিটি হাইড করে নিয়েছে, যার কারণে তোমরা ওকে চিনতে পারোনি। যেটাতে বুমিং বলে, এমনটা সম্ভব নয়, কারণ সুপার ডিভাইন বিস্ট খুব কম দেখা যায়, যার কারণে ওদের আইডেন্টিটি হাইড করা একটু মুশকিল। তার সাথে সাথে জুলানো বলে, ব্রাদার বুমিং একদম ঠিক বলছে, তোমার কথা অনুযায়ী শেবলের কাছে ব্ল্যাক ফেদার রয়েছে,
আর এরকম সুপার ডিভাইন বার্ড বিস্ট গত 200 বছরে এই জায়গায় একটাও আসেনি, শুধু একজনকে ছাড়া, যার নাম হলো জং। আর আমার মনে হয় না জং তোমার বন্ধু সেবল, কারণ ও খুবই জেদি ডিভাইন বিস্ট। এখন কিনিউ এই সমস্ত কথা শোনার পরে তৎক্ষণাৎ নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে, আর সে বলে চলো, কোনো ব্যাপার না, এখনকার মতো আমি হাউফের বিষয়ে জানতে পেরে গেছি, এই কারণে আমি এখন ওকে নিতে যাচ্ছি। কিন্তু ব্রাদার বুমিং ওকে শান্ত করিয়ে বলে তুমি এভাবেই গ্রেট এফ এর কাছে যেতে পারবে না, কারণ ও খুবই রাগী, আর হতে পারে ও তোমার কোনো ক্ষতি করে দিক। এই কারণে আমি সবার প্রথমে ওর কাছে নিজের এক লোককে পাঠাবো, যার পরে গিয়ে তুমি ওর সাথে সাক্ষাৎ করো। এরপরে বুমিং এম্পারার মিংকে বলে তোমাকে এই বিষয়টা একটু দেখতে হবে। এখন মিংও এর জন্য মেনে যায়, আর সে বুমিংকে বলে তুমি চিন্তা করো না, আমি এই কাজ করে দিব। এরপরে নেক্সট সিনে আমরা কিনিউকে নিজের স্পিরিচুয়াল মেনশনে কাল্টিভেশন করতে দেখি, যাতে সে নিজের লেভেলকে ব্রেক থ্রু করতে পারে, যেখানে কিনিউ নিজের মনে মনে বলে আমি ডার্ক স্টার লেভেলের লাস্ট স্টেজে পৌঁছে গেছি, আর এখন আমার ব্রেক থ্রু এর সময় এসে গেছে। এরপরে কিনিউ যে সমস্ত ক্রিস্টাল কালেক্ট করেছিল সেগুলোর এনার্জি কনজিউম করে কাল্টিভেশন করা স্টার্ট করে দেয়, যার কারণে কিনিউয়ের আউটার বডি আস্তে আস্তে ট্রান্সফর্ম হতে লাগে, আর ওর কাল্টিভেশন কোরও ডার্ক স্টার থেকে আস্তে আস্তে ব্ল্যাক হোলে ট্রান্সফর্ম হচ্ছিল, যার কারণে ওই জায়গার আশেপাশে অনেক বেশি পরিমাণে এনার্জি ছড়িয়ে পড়ে। আর এই এনার্জি এত বেশি ছিল যে দূর দূর থেকে অনেক বড় বড় এম্পারাররাও এই এনার্জিকে অনুভব করতে পারছিল। এর জন্য ওরা ওই দিকে যাওয়া শুরু করে দেয়। তার সাথে সাথে বাকি নর্মাল লোকেরাও আকাশে এরকম চেঞ্জেস দেখে অনেকে বেশি চিন্তায় পড়ে যায়। ওরা বুঝতে পারছিল না এই জায়গায় হচ্ছেটা কি। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যেখানে ওর ডার্ক স্টার এখনও সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম হয়ে ব্ল্যাক হোল হয়ে গিয়েছিল, যার মানে হলো কিনিউ নিজের লেভেলকে ব্রেক থ্রু করে নিয়েছে। এদিকে বড় বড় এম্পারাররা এরকম টেরিফাইং এনার্জি দেখে অনেকে বেশি ঘাবড়ে যায়। ওরা বুঝতে পারছিল না এই ডিভাইন রেভলিউশন কার হচ্ছে। এমনকি ব্রাদার বুমিংও এরকম পাওয়ারফুল এনার্জিকে দেখে বলে যদি শীঘ্রই এই এনার্জি খতম না হয় তাহলে হতে পারে এটাই পুরো প্ল্যানেটকেই ডিস্ট্রয় করে দিবে। এদিকে কিনিউ সমস্ত এনার্জিকে কন্ট্রোল করে ব্ল্যাক হোল লেভেলের ফার্স্ট স্টেজে পৌঁছে যায়, যেটা বাকি লোকেদের গোল্ডেন ইমর্টাল লেভেলের সমান। আর এবার যদি কিনিউয়ের ফাইট ওই দুই সুপারিনটেন্ডেন্টের সাথে হয় তাহলে কিনিউ খুব সহজেই ওদের দুজনকে হারিয়ে দিতে পারবে। এরপরে কিনিউ ওই আর্টিফ্যাক্টের ইউজ করে যেটা মাস্টার লিয়ান যাওয়ার আগে ওকে দিয়েছিল। এখন ওই আর্টিফ্যাক্টের 3 ধরনের ফ্লোর ছিল, কিন্তু কিনিউ নিজের পাওয়ার অনুযায়ী এই সময় শুধু ফার্স্ট ফ্লোরকে অ্যাক্টিভেট করতে পারে, যার কারণে কিনিউ টেলিপোর্ট হয়ে ওই আর্টিফ্যাক্টের ফার্স্ট ফ্লোরে চলে আসে। এখন ওখানে আসার সাথে সাথেই কেউ কিনিউর ওপরে হামলা করে দেয়, যেটা কিনিউ ডজ করার চেষ্টা করে, কিন্তু ওই অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর এটা আর কেউ না বরং মাস্টার লিয়ান করেছিল। এখন কিনিউ নিজের সামনে মাস্টার লিয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। দেন মাস্টার লিয়ান কিনিউকে কংগ্রাচুলেশন জানায় আর বলে তুমি এই আর্টিফ্যাক্টের ফার্স্ট ফ্লোরকে অ্যাক্টিভেট করে ফেলেছো, আর এটা ওই জায়গা যেখানে হাউফি এবং সেবল আগে কাল্টিভেশন করেছিল। এই জায়গায় যদি তুমি 1 বছর কাল্টিভেশন করো তাহলে সেটা বাইরের 10 বছরের কাল্টিভেশনের সমান হবে। এর জন্য এখন তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, কারণ এটা তো কেবলই শুরু। এখন এসব কিছু বলার পরে মাস্টার লিয়ান সেখান থেকে চলে যায়। অন্যদিকে পিছন থেকে একটি মিষ্টি আওয়াজ আসে যে বলে কিনিউ, যেটাতে তো কিনিউ তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকায় আর সে দেখতে পায় এটা তো জিয়ানলি। এখন জিয়ানলিকে এত সময় পরে দেখে কিনিউ অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে ওর কাছে গিয়ে বলে তোমাকে এই জায়গায় দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। অন্যদিকে জিয়ানলি ওকে বলে আমি সবসময় তোমার উপরে নজর রাখি, আর আমি দেখতে পারছি তুমি আমার সাথে দেখা করার জন্য কত বেশি হার্ডওয়ার্ক করছো, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো, আমার তোমার জন্য অনেক বেশি চিন্তা হয়। যেটাতে কিনিউ ইমোশনাল হয়ে বলে আমি নিজের খেয়াল রাখছি, আর আমি তোমার সাথে দেখা করার জন্য খুব শীঘ্রই আসবো। এটা শুনে মিস লি আস্তে আস্তে কিনিউয়ের কাছে এসে ওকে একটা কিস করে, যেটাতে তো কিনিউ খুবই শক হয়, আর সে একটু লজ্জা পেয়ে বলে আমি যা সব কিছু তোমার জন্য করছি এটা কি তার একটা ছোট্ট পুরস্কার। যেটাতে মিস লি কিনিউয়ের গাল ধরে বলে হ্যাঁ, কিন্তু এখনকার মতো আমাকে এখান থেকে যেতে হবে, আর তুমি সবসময় নিজের খেয়াল রেখো। এটা বলে জিয়ানলিও ওখান থেকে চলে যায়। এরপরে আমরা জুইকে দেখি যে হিডেন স্টারের দিকে যাচ্ছিল, আর সেই পার্সন যাকে ডেমন এম্পারারের সুপারিনটেন্ডেন্ট গাউনের মৃত্যুর বিষয়ে বলেছিল, আর এখন সে যে কোনো মূল্যে কিনুকে মারতে চাচ্ছিল। অন্যদিকে আমরা হিডেন স্টারে জুলান এবং ইয়ানাকে দেখি, যারা একটা গ্রেভ ইয়ার্ডের কাছে এসেছিল, যেখানে জুলান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ এই গ্রেভ ইয়ার্ড ওই মেয়ের ছিল যাকে জুলান ভালোবাসত। এরপরে ইয়ানা জুলানকে বলে তুমি এই জায়গায় একা সময় কাটাও, আর আমি এখান থেকে যাচ্ছি। কিছু সময় পরে হঠাৎ করে জুলানের কিছু ডার্ক এনার্জি ফিল হয়, এই কারণে সে নিজের ম্যাজিক্যাল তলোয়ার নিয়ে
খুব দ্রুত ওই জায়গা থেকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর যাওয়ার আগে সে ইয়ানাকে নিজের পিছনে আসতে মানা করে, কিন্তু ইয়ানা ওর কোনো কথা শোনে না, আর সেও জুলানকে ফলো করা শুরু করে দেয়। এরপরে আমরা সিটির সিন দেখি যেখানে ফাইনালি জয়ী কিনিউয়ের কাছে পৌঁছে যায়। আর সে আসার সাথে সাথেই কিনিউকে বলে, আচ্ছা তাহলে তুমি সেই পার্সন যে গাউনিকে প্রাণে মেরেছে। যেটাতে কিনিউ উত্তর দেয়, এমন একটা পার্সন যে মেয়েদের মানা এনার্জি অ্যাবজর্ব করে নিজেকে শান্ত রাখে, ওর মতো ছেলের তো মারা যাওয়াই উচিত। এখন কিনিউয়ের এই উত্তর শুনে জয়ী অনেক বেশি রেগে যায়। এর জন্য সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে বলে, তুমি অনেক বেশি সাহসী, কিন্তু এখন এটা দেখার পালা যে আমার সাথে ফাইটের পরেও তুমি কি এরকম সাহস দেখাতে পারো। এখন ফাইটের শুরুতে আমরা দেখতে পাই কিনিউ নিজের তলোয়ারের ইউজ করে জয়ীকে মারার চেষ্টা করে, কিন্তু জয়ীও নিজের তলোয়ারের সাহায্যে কিনিউয়ের তলোয়ারকে ব্লক করে দেয়। তার সাথে সাথে জয়ী খুব দ্রুত মুভ করে কিনিউয়ের উপরে কন্টিনিউ হামলাও করতে শুরু করে। এখন ফাইটের দরুন কিনিউ বুঝতে পেরে যায় জয়ীর স্পিড সত্যিই অনেক বেশি, যার কারণে কিনিউ ওকে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে হারাতে পারছিল না। তখনই হঠাৎ করে জয়ী সুযোগ পেয়ে কিনিউয়ের ওপরে এক খুবই পাওয়ারফুল হামলা করে দেয়, যার সাথে হিট হয়ে কিনিউ অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, কিন্তু ওর আর্মার ওকে বাঁচিয়ে নেয়। এখন এটা দেখে জয়ী বলে, আচ্ছা তাহলে তোমার কাছে এই ডিভাইন আর্টিফ্যাক্টও রয়েছে, কিন্তু আজকে তোমার এই ডিভাইন আর্টিফ্যাক্টও তোমার প্রাণ বাঁচাতে পারবে না। এখন এটা বলার সাথে সাথেই জয়ী খুব দ্রুত সামনে এগোনো শুরু করে দেয়, যেটা দেখে কিনিউ নিজের তলোয়ার নিয়ে ওর সাথে ফাইট করা শুরু করে, যেখানে কিনিউ ওকে হারানোর নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল। কিন্তু জয়ীর পাওয়ার সত্যিই অনেক বেশি, এমনকি কিনিউ যখন স্কাই শ্যাটারিং তলোয়ার টেকনিকেরও ইউজ করে, তো জয়ী খুব একটা নর্মাল অ্যাটাকের সাহায্যেই ওটাকে মাঝখানে ব্লক করে দেয়। কিনিউ ওকে টাচও করতে পারে না, বরং সে জয়ীর অ্যাটাকের সাথে হিট হয়ে উড়ে অনেক দূরে চলে আসে। এরপরে জয়ী আস্তে আস্তে কিনিউয়ের দিকে এগোনো শুরু করে, আর সে কিনিউয়ের সোলকে একদম ঠিক অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়ে বলে, তোমার সোল এখনো পর্যন্ত ঠিক কিভাবে আছে? আমার জানা ছিল না তুমি আমার এই অ্যাটাক থেকে সারভাইভ করতে পারবে, কিন্তু এখন তুমি এমনটা করে ফেলেছো, এর মানে তুমি ইমর্টাল লেভেলে পৌঁছে গেছো। চলো কোনো ব্যাপার না, এটা আমার জন্যই ভালো হলো, আমি তোমাকে এখন আরও একটু বেশি টর্চার করতে পারবো। এখন এটা বলে জয়ী কিনুয়ের ওপরে হামলা করার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে আমরা ইন্ডি প্ল্যানেটে লিনলিনকে দেখি, যে নিজের গ্র্যান্ডফাদার এম্পারার ইনের কাছে এসেছিল। এখন লিনলিন নিজের সামনে কিনিউকে এমন খারাপভাবে মার খেতে দেখে নিজের গ্র্যান্ডফাদারকে বলে, তোমাকে যে করেই হোক কিনিউকে সাহায্য করতেই হবে। তুমি তো জানো জয়ী কত বেশি খতরনাক, কিনিউ ওকে একা সামলাতে পারবে না। যেটাতে এম্পারার ইন বলে, এই বিষয়টা তো আমি ভালো করেই জানি, কিন্তু তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ওই জায়গায় বুমিং এবং জুলানও রয়েছে, আর আমার মনে হয় ওরা কিনিউকে অবশ্যই সাহায্য করবে। আমি এভাবেই এমন ছোট ব্যাপারের জন্য ওখানে যেতে পারবো না। অন্যদিকে আমরা সিটির সিন দেখি, যেখানে এখন কিনিউয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, আর জয়ীও নিজের ফাইনাল অ্যাটাক করে ওকে মারতেই যাচ্ছিল কি তখনই আচমকা সেখানে জুলান চলে আসে, যে আসার সাথে সাথেই ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। এটা দেখে তো জয়ী অনেক বেশি রেগে যায়, আর সে বলে, কার এত বড় সাহস যে আমার অ্যাটাককে ব্লক করেছে। কিন্তু যখন সে নিজের সামনে জুলানকে দেখে, তো ওর রাগ নিমিষের মধ্যে খতম হয়ে যায়। কিন্তু জুলান জয়ীকে দেখে তেমন একটা খুশি ছিল না। সে তৎক্ষণাৎ কিনিউয়ের কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে বলে, কিনিউ তুমি কি ঠিক আছো? যেটাতে কিনিউ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ এখনকার মতো আমি ঠিক আছি। এরপরে জুলান অনেক বেশি রেগে নিজের তলোয়ার বের করে জয়ীকে বলে, তোমার এখানে আসা একদমই ঠিক হয়নি। আর এটা বলার সাথে সাথেই সে জয়ীর ওপরে হামলা করা শুরু করে দেয়, যেই অ্যাটাকগুলো জয়ী খুব সহজেই ডজ করছিল। তার সাথে সাথে সে জুলানকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন বলছো যে আমি এই জায়গায় আসতে পারবো না? যেটাতে জুলান বলে, এটা সেই জায়গা যেই জায়গায় আমি আমার ভালোবাসার মানুষ আজিয়ার গ্রেভিয়ার্ড বানিয়েছি। তার সাথে সাথে আমি এটা প্রমিস করেছি, আজিয়ার মৃত্যুর বদলা আমি তোমার এবং তোমার ফাদারের কাছ থেকে অবশ্যই নিব। এখন এসব কিছু বলে জুলান জয়ীর ওপরে কন্টিনিউ হামলা করছিল, কিন্তু জয়ীর স্পিড বেশি হওয়ার কারণে সে খুব সহজেই জুলানের তলোয়ারকে ধরে বলে, জুলান তুমি কি জানো আজিয়া মারা যাওয়ার আগে আমাকে কি বলেছিল? ও আমাকে বলেছিল আমি যেন তোমার প্রাণ না নিই। এখন এটা বলে সে জুলানকে হিটে করে পিছনে পাঠিয়ে দেয়, যেটা দেখে কিনিউ দ্রুত সামনে গিয়ে জুলানকে ক্যাচ করে। এরপরে আমরা দেখি জয়ী জাম্প করে একটা উঁচু জায়গায় চলে আসে, আর সে জুলানকে বলে, প্রথমে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন তুমি এই জায়গায় ফিরে এসেছো, আর এর জন্য এখন তোমাকে মরতেই হবে। যেটা বলার সাথে সাথেই সে নিজের একটা ডেমনিক টেকনিক ওশান অফ ব্লাডের ইউজ করে কিনিউ এবং জুলানকে মারার চেষ্টা করে। এখন এই টেকনিক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যেটা দেখে কিনিউ তৎক্ষণাৎ নিজের স্পিরিচুয়াল মেনশনে চলে যায়,
যেখানে সে নিজের সোল পাপেটকে নিজের ক্লোনে পাল্টে দেয়। এখন ওই অ্যাটাকের পরে নিচে ধোয়া ধোয়া হয়ে যায়, আর জয়ীর মনে হয় ওরা দুজন হয়তো মারা গেছে। এখন ধোয়া সরার পরে আমরা দেখতে পাই কিনিউ এবং ওর ক্লোন জুলানকে নিয়ে ধোয়ার ভিতর থেকে বাইরে চলে আসে, যেটা দেখে তো জয়ীও অনেক বেশি অবাক হয়। ও অবাক হয়ে বলে, প্রথম কথা তো এটা যে তুমি মারা যাওনি, আর দ্বিতীয় এটা যে তোমার ক্লোনও রয়েছে। অন্যদিকে কিনিউ জুলানকে বলে, তুমি এখানে রেস্ট করো, আর আমি গিয়ে জয়ীর সাথে ফাইট করছি। এখন এটা বলার সাথে সাথেই সে সোজা ফাইট করার জন্য সামনে চলে যায়। এখন জয়ী নিজের দিকে দুই কিনুকে আসতে দেখে সেও নিজের এক ক্লোন বানিয়ে নেয়, যার পরে আমরা দেখতে পাই এই জায়গায় দুই ক্লোন এবং দুই রিয়েল বডির মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়। এবার কিনিউ জয়ীকে প্রায় সমান সমান টক্কর দিচ্ছিল, কিন্তু তার সাথে সাথে ওর একটু ভয়ও করছিল, কারণ কিনিউ জানতো ও নিজের সোল পাপেটকে বেশিক্ষণ সময় ইউজ করতে পারবে না। সোল পাপেটের এনার্জি শেষ হওয়ার সাথে সাথে ওর ক্লোনও গায়েব হয়ে যাবে। এখন এই ফাইটে তো চলছিলই, ওই সময় সেখানে ইয়ানাও চলে আসে, যে আসার সাথে সাথে তৎক্ষণাৎ জুলানের কাছে চলে যায়, আর সে জুলানকে দেখে বলে, জুলান তুমি কি ঠিক আছো? যেটাতে জুলান বলে, না আমি একদমই ঠিক নেই। যদি কিনিউয়ের ওই ক্লোন এই জায়গায় না থাকতো তাহলে এতক্ষণে হয়তো আমি মারা যেতাম। এখন ইয়ানা এই সমস্ত কথা শুনে কিনিউয়ের ক্লোনের দিকে দেখে, আর সে দেখার সাথে সাথেই ওকে চিনতে পেরে যায়, কারণ ইয়ানা তো আসলে জিয়ানলির সিস্টার। এর জন্য সে হেসে বলে, আমার এমনটা মনে হয় কিনিউকে এই ক্লোন নিশ্চয়ই অন্য কেউ দিয়েছে। এখন ও এভাবে কথাবার্তা বলছিলই কি তখনই আমরা দেখতে পাই কিনিউ সোজা এসে মাটির মধ্যে পটকে যায়, কারণ ওর এনার্জিও এখন প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু জয়ী তো এখনও হার মানে না, সে সামনে এগিয়ে কিনিউকে মারতেই যাচ্ছিল কি জুলান কিনিউয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর সে নিজের জীবন দিয়েও কিনিউকে প্রোটেক্ট করতে যাচ্ছিল। কিন্তু জয়ী হেসে বলে, আমার সামন থেকে সরে যাও, তুমি এক লুজারের থেকে আর বেশি কিছু নও। অন্যদিকে কিনিউ উঠে তো দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে ফাইট করার মতো অবস্থা একদমই ছিল না। এখন এরকম সিচুয়েশন দেখে ইয়ানা নিজেই ফাইটে করার জন্য রেডি হয়ে যায়, আর সে জয়ীর আশেপাশে নিজের কিছু ক্লোন ক্রিয়েট করে। এখন জয়ী ওই সমস্ত ক্লোন দেখে বলে, তুমিও এক নর্মাল কাল্টিভেটর, যে নিজের মাস্টারের আর্টিফ্যাক্ট ইউজ করে আমার সাথে ফাইট করার চেষ্টা করছো, কিন্তু তোমার এটা ভুলে যাওয়া উচিত নয় যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। এখন এটা বলার সাথে সাথেই জয়ী ইয়ানার ওপরে হামলা করা শুরু করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই ইয়ানা তো খুব সহজেই ওই সমস্ত অ্যাটাককে ডজ করছিল, তার সাথে সাথে সে জয়ীকে খুব খারাপভাবে মারেও। এখন এর কারণে তো জয়ী অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ইয়ানার এরকম টেকনিক দেখে কিনিউ কিছু সময়ের জন্য শক হয়ে গিয়েছিল, আর সে বলে ইয়ানা এটা কী ধরনের সিক্রেট টেকনিকের ইউজ করছে, যেটাতে জুলান বলে এটা কোনো সিক্রেট টেকনিক নয়, বরং ওর একটা মিস্টিক আর্টিফ্যাক্ট, যেটার ইউজ করে ও নিজের বডিকে এমটিলেস করে নেয়, যার কারণে জয়ী ওকে হিট করতে পারছিল না। আর এই বিষয়টা ওকে খুব রাগাচ্ছিল, যার কারণে সে তৎক্ষণাৎ নিজের ব্লাডের ড্যাগারের ইউজ করা শুরু করে দেয়, কারণ সে ইয়ানাকে হিট করতে না পারলে কি হবে, সে ওর বন্ধুদের ওপরে তো অ্যাটাক করতেই পারবে। কিন্তু এর আগে ও কিনু কিংবা জুলানের ওপরে হামলা করতে পারতো, তখনই পিছন থেকে এক অনেক বড় ড্র্যাগন চলে আসে, যেটা আর কারণ নয় বরং বুমিংয়ের ছিল, আর সে ওই অ্যাটাককে খুব সহজেই ব্লক করে ফেলে। এরপরে সে জয়ীকে বলে, তুমি এখানে কি করছো? তুমি এক 6th লেভেলের ডেমন এম্পারার, আর তারপরও তুমি লুকিয়ে এখানে এসে হামলা করছো, এটা তোমার রেপুটেশনকে একদমই শোভা দেয় না। কিন্তু জয়ী বুমিংকে বলে, তোমার এসবে কোনো লেনাদেনা নেই, এর জন্য তুমি এসব কিছুর থেকে দূরে থাকো। যেটাতে বুমিং উত্তর দেয়, এরা সবাই আমার বন্ধু, আর আমি এদেরকে এই হিডেন স্টারে নিয়ে এসেছি, এর জন্য তুমি এমনটা বলতে পারো না। এখন জয়ী বুঝতে পেরে গিয়েছিল বুমিং যে কোনো মূল্যে পিছনে সরে আসবে না, এর জন্য সে বলে, যদি তোমার এরকমটা ইচ্ছে হয় তাহলে তো এখন আমাদের ফাইট করতেই হবে। যেটা বলার সাথে সাথেই জয়ী নিজের স্পিরিচুয়াল ডেমনকে অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে বুমিংও নিজের স্পিরিচুয়াল ড্র্যাগনের সাথে ওর সামনে এসে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে দেখে ভয় পেয়ে যাব? এমনটা তো একদমই হবে না। এখন এরা দুজন একে অপরের সাথে ফাইট করার জন্য একদম রেডি ছিল। অন্যদিকে নিচে কিনিউয়ের অনুভব হয় ওর ওপরে কেউ হামলা করতে চলেছে, যার কারণে সে নিজের আশেপাশে একটা শিল্ড ক্রিয়েট করে নেয়, কিন্তু এর পরও এক খুবই পাওয়ারফুল অ্যাটাক এসে ওকে হিট করে, যেটা ওর শিল্ডকে ব্রেক করার সাথে সাথে ওকে অনেক বেশি ইনজোর্ড করে দিয়েছিল। যেটা দেখে তো কিনু খুবই অবাক হয়, আর সে বলে, এ কে যে আমার সোল পাপেটের ডিফেন্সকেও খুব সহজেই ব্রেক করে দিল। এখন আমরা দেখতে পাই কিনুয়ের ওপরে আর কেউ নয় বরং ডেমন এম্পারার জুটিয়ান হামলা করেছে, যে নিজে এই সময় এখানে চলে এসেছে। এখন এখানে আসার পরে সে মনে করে কিভাবে কিনিউ ওর মেসেঞ্জারকে প্রাণে মেরে ফেলেছে, আর সে এই বিষয় নিয়ে এখন অনেক বেশি রেগেছিল। এর জন্য সে কিনিউকে দেখে বলে, এটা তো ভালো হয়েছে যে আমার তোমাকে খোঁজার কোনো প্রয়োজন পড়েনি, তুমি নিজে থেকেই আমার কাছে চলে এসেছো।
এখন এটা বলার সাথে সাথেই সে কিনুয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়, যেটা কিনু নিজের সামনে একটা শিল্ড বানিয়ে ব্লক করতে লাগে। কিন্তু কিনুয়ের পক্ষে ওই অ্যাটাককে বেশিক্ষণ সময় ব্লক করা সম্ভব ছিল না। ওই সময় বুমিংয়ের ওয়েপেন এসে খুব দ্রুত ওই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়, যার পরে বুমিংও নিচে চলে আসে। আর সে নিজের সামনে ডেমন এম্পারারকে দেখে বলে, আচ্ছা তাহলে তুমি এই জায়গায় নিজের ছেলে জয়ীর জন্য এসেছো, কিন্তু আমার তো জানা ছিল না তোমার কোনো ছেলেও আছে, বরং আমি তো জানতাম তোমার শুধু এক মেয়ে রয়েছে। যেটাতে ডেমন এম্পারার খুবই শান্তির সাথে বলে, হ্যাঁ জয়ী আমার একমাত্র ছেলে, আর ওই মেয়ে আমার কোনো সন্তান নয়, বরং ওকে আমি শুধু অ্যাডপ্ট করেছিলাম। এখন ডেমন এম্পারারের এই কথা শুনে জুলান অনেক বেশি রেগে যায়। আর সে রেগে বলে, তুমি জানতে আজি আর আমি একে অপরকে ভালোবাসতাম, কিন্তু তুমি এর পরেও ওর সমস্ত স্বপ্ন ভেঙে ওর বিয়ে নিজের ছেলের সাথে করাতে চেয়েছিলে, আর তার বদলে জয়ী করেছেটা কি, ও আজিয়াকে প্রাণে মেরে ফেলেছে। এখন জুলান এরকম কথা বলছিল, যেসব কিছু শুনে জয়ীও অনেক বেশি রেগে যায়। আর সে জুলানকে বলে, তুমি এই জায়গায় জীবিত দাঁড়িয়ে আছো শুধু আজিয়ার কারণে। ও আমাকে বলেছিল আমি যেন তোমাকে জীবিত ছেড়ে দিই। এখন আজিয়ার নাম জয়ীর মুখে শুনে জুলান অনেক বেশি রেগে যায়, আর সে ওর ওপরে হামলা করার জন্য সামনে এগোয়। কিন্তু ডেমন এম্পারার শুধু নিজের এক আঙুলের সাহায্যেই জুলানকে উঠিয়ে পিছনে পাঠিয়ে দেয়। এরপরে সে জুলানকে বলে, তোমার একটু শান্ত থাকা শেখা উচিত। যেটা শুনে জুলান অনেক বেশি রেগে বলে, আমাকে শেখানোর কোনো প্রয়োজন নেই, তুমি সেই পার্সন যার কারণে আজিয়া মারা গেছে। তোমার ভুল সিদ্ধান্তের জন্য আজিয়াকে কত কি সহ্য করতে হয়েছে। এখন নিজের ফাদারের এরকম ইনসাল্ট হতে দেখে জয়ী রেগে বলে, ব্যাস অনেক হয়েছে। যেটা বলার পরে সে জুলানের উপরে হামলা করা শুরু করে দেয়। এখন এর আগে ওই অ্যাটাকা জুলানকে হিট করতে পারত, ইয়ানা খুব দ্রুত মুভ করে নিজের আর্টিফ্যাক্টের ইউজ করে জুলানকে বাঁচিয়ে নেয়। এখন ওই আর্টিফ্যাক্ট দেখে ডেমন এম্পারার বুঝতে পেরে যায় এটা গ্র্যান্ডমা ইনহর আর্টিফ্যাক্ট। এর মানে এই মেয়ে গ্র্যান্ডমা ইনহর গ্র্যান্ড ডটার, যেই বিষয়ে সে ইয়ানাকেও জিজ্ঞেস করে, কিন্তু ইয়ানা তো ওর সাথে খারাপ ব্যবহার করছিল। যেটাতে ডেমন এম্পারার বলে, তোমার গ্র্যান্ডমা কি তোমাকে শেখায়নি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? কিন্তু চলো কোনো ব্যাপার না, এমনিতেও আমি এই জায়গায় শুধু কিনুয়ের জন্য এসেছি। যেটা বলার সাথে সাথেই সে আবারও কিনুয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়, যেটা বুমিন খুব দ্রুত সামনে এসে ব্লক করে ফেলে। এটা দেখে তো ডেমন এম্পারার অনেক বেশি রেগে যায়। এর জন্য সে বলে, তোমার ড্র্যাগন ক্ল্যান এসবের মধ্যে না ঢুকুক, এটাই ভালো হবে, না হলে পরে আমাকে বলো না আমি একটু বেশি রুড হয়ে গেছি। এখন এর আগে বুমিন কিছু বলতে পারত, কিনু সামনে এসে বলে, ডেমন এম্পারার তোমার ফাইট আমার সাথে, আর আমি নিজের ফাইটে নিজে করতে পারি। যেটা শুনে ডেমন এম্পারার বলে, তুমি কথা তো খুব বড় বড় করো, মনে হচ্ছে তোমাকে আমার রিয়েল পাওয়ার দেখাতেই হবে। যেটা বলার সাথে সাথেই ডেমন এম্পারার হাওয়ায় ওপরে চলে যায়, আর সে হেসে নিজের আর্মার পরে নেয়, যার পরে সে এক ডেডলি ব্লাড স্ট্রম টেকনিককে অ্যাক্টিভেট করে, যার কারণে ওখানে চারিপাশে এক অনেক বড় তুফান চলে আসে। এখন এই তুফান এত বেশি পাওয়ারফুল ছিল যে দূর থেকে এম্পারার ইও এই অ্যাটাককে অনুভব করে নেয়। অন্যদিকে জয়ী বলে, আজ পর্যন্ত এই তুফান থেকে কেউই বাঁচতে পারেনি, এখন তো এর মধ্যে যেই আসবে সে মারা যাবে, আর এর সাথে সাথে আমি নিজের স্টুডেন্ট গাউনিরও মৃত্যুর বদলা নিতে পারবো। অন্যদিকে আমরা তুফানের ভিতরে কিনিউ, জুলান এবং বুমিংকে দেখি, যাদের অনেক বেশি পেন হচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে এক স্ল্যাশ অ্যাটাক এসে ওই তুফানকে ডিস্ট্রয় করে দেয়, যেটা দেখে তো ডেমন এম্পারার অনেক বেশি শক হয়। এমনকি জয়ীও অনেক বেশি অবাক হয়ে বলে, কে যে আমাদের মাঝখানে আসার সাহস দেখাচ্ছে? তখনই আকাশের ভিতর থেকে একটা আওয়াজ আসে, যে বলে ডেমন ক্ল্যানকে নিজেদের ওপরে একটু কন্ট্রোল রাখা উচিত। যেটা শুনে তো ডেমন এম্পারার বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জানা ছিল না এম্পারার ইনও এই জায়গায় আসতে চলেছে। আর এখন আমরা ডেমন এম্পারারের চোখে পরিষ্কার ভয় দেখতে পাই। এখন এম্পারার ইনের সাথে লিনলিনকে দেখে কিনু খুবই খুশি হয়ে যায়, আর সে এম্পারার ইনকে গ্রিডও করে। এরপরে এম্পারার ইন জুতিয়ানকে বলে, তুমি নিজের ছেলেকে ডিসিপ্লিন শেখাতে পারোনি, এর জন্য আমাকে বাধ্য হয়ে এই জায়গায় আসতে হয়েছে, যাতে আমি ওকে ডিসিপ্লিন শেখাতে পারি। এখন এটা বলার সাথে সাথেই এম্পারার ইন অনেকে বেশি রেগে জয়ীকে টর্চার করা শুরু করে দেয়, যার কারণে ওর অনেক বেশি পেন হচ্ছিল। অন্যদিকে এসব কিছু দেখে ইয়ানা সবাইকে বলে, এম্পারার ইন অনেক বেশি পাওয়ারফুল, উনি যে কোনো প্ল্যানেটকে নিমিষের মধ্যেই ডিস্ট্রয় করতে পারেন। এখন যেহেতু জয়ীর ডিসাইবল গাউনি লিনলিনকে মারার চেষ্টা করেছিল, এর জন্য উনি এর শাস্তি জয়ীকে অবশ্যই দিবেন, আর ওনার এখানে থাকতে ডেমন এম্পারারও আমাদের কিচ্ছু করতে পারবে না। এ সমস্ত কথা শুনে তো কিনু অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ডেমন এম্পারার ইনকে শান্ত করার চেষ্টা করে, আর সে বলে, প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দিন, আমি নিজেও গাউনিকে খুব ভালো করে চিনতাম না, কিন্তু আমার ছেলে ওর মাস্টার ছিল,
আর যেহেতু ও মারা গেছে তাই আমার ছেলের দুঃখী হওয়াটা স্বাভাবিক, যার কারণে ও এসব কিছু করেছে। কিন্তু যদি আমার ছেলে জানতো লিনলিন আপনার গ্র্যান্ডডটার আর গাউনি ওনাকে মারার চেষ্টা করেছে, তাহলে জয়ী এরকম কাজ কখনোই করতো না। এটা শুনে তো এম্পারার ইন আরও বেশি রেগেছে, আর সে বলে যদি ওখানে আমার গ্র্যান্ড ডটারের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তোমরা কি ওকে এভাবেই প্রাণে মেরে ফেলতে? তোমাদের কাছে তো দেখছি কারোর জীবনের কোনো ভ্যালু নেই। এখন এসব কিছু বলে এম্পারার ইন জয়ীকে আরও বেশি করে টর্চার করতে লাগে। এখন ডিমন এম্পারার নিজের সামনে এসব কিছু দেখেও কিচ্ছু করতে পারছিল না, আর সে নিজের ছেলেকে বলে তুমি এভাবে দাঁড়িয়ে কেন আছো, এখনই মিস লিনের কাছে ক্ষমা চাও। কিন্তু জয়ী এখনও ক্ষমা চাচ্ছিল না। অন্যদিকে ডেমন এম্পারার মিস লিনলিনকে বলে আমি একা ফাদার হওয়ার দরুন তোমার কাছে ভিক্ষে চাচ্ছি, প্লিজ নিজের গ্র্যান্ডফাদারকে বলো উনি যেন আমার ছেলেকে ছেড়ে দেন, আমরা ফিউচারে এরকম কাজ আর কখনোই করব না। এখন ডেমন এম্পারারের এরকম ইমোশনাল কথা শুনে মিস লিনো একটু শান্ত হয়ে যায়। এর জন্য সে নিজের গ্র্যান্ডফাদারকে বলে গ্র্যান্ডপা প্লিজ তুমি একে ক্ষমা করে দাও। যেটা শুনে এম্পারার ইন জয়ীকে তো ছেড়ে দেয়, কিন্তু সে বলে আমার 3টে শর্ত আছে, যদি তুমি সেই 3টে শর্ত মানতে রাজি হও তাহলেই আমি তোমাকে প্রাণে মারব না। এরপরে এম্পারার ইন বলে সবার প্রথমে তোমাদেরকে প্রমিস করতে হবে তোমরা ব্লু স্টার টেরিটরিতে আর কখনোই আসবে না। দ্বিতীয়, এম্পারার ইন জয়ীর ওপরে এক পাওয়ারফুল হামলা করে ওর হাফ এনার্জিকে সাপ্রেস করে দেয়। আর তৃতীয় শর্ত অনুযায়ী জয়ী কিনুয়ের কাছে ক্ষমা চাইবে। যেটা শুনে তো জয়ী তৎক্ষণাৎ কিনুয়ের কাছে ক্ষমা চায়। এরপরে এম্পারার ইন ওদের দুজনকে বলে এখনকার মতো তোমরা এখান থেকে চলে যাও, আর ভবিষ্যতে কখন আমার সামনে আসার চেষ্টাও করো না। যেটা শোনার সাথে সাথেই ওরা দুজন নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। এখন এসব কিছুর পরে কিনু এম্পারার ইনকে ধন্যবাদ জানায়, যেটাতে এম্পারার ইন বলে তোমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, বরং আমার তো তোমাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ যদি তুমি না থাকতে তাহলে আজকে আমার গ্র্যান্ডডটার বেঁচে থাকতো না। তুমি লিনলিনের খুব ভালো খেয়াল রেখেছো, এর জন্য আজকের পর থেকে আমার এলাকায় কেউই তোমাকে কিচ্ছু বলতে পারবে না। যেটা বলার পরে এম্পারার ইন লিনলিনের সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বুমিং কিনিউকে বলে ওয়াও, তুমি তো আমাকে বলনি যে তুমি এম্পারার ইনকেও চেনো, যদি তুমি ওনাকে চিনে থাকো তাহলে এই জায়গায় তোমাকে কেউই কিচ্ছু বলতে পারবে না। এখন বুমিং আর কিনিউ এভাবে কথাবার্তা বলছিল কি তখনই জুলান কিনিউয়ের কাছে এসে বলে বন্ধু এখন আমাকে এখান থেকে যেতে হবে, আজকের ফাইটের পরে আমি বুঝতে পেরে গেছি আমি এখন অনেক বেশি উইক, এর জন্য আমার নিজের কাল্টিভেশনকে আরও বেশি ইমপ্রুভ করতে হবে যাতে আমি একদিন নিজের বদলা নিতে পারি। যেটাতে কিনিউ ওকে বলে ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে এই বিষয়ে কি কিছু ভেবে দেখেছো? ওই সময় ইয়ানা জুলানকে বলে তুমি আমার সাথে আমার গ্র্যান্ড মাদারের কাছে যেতে পারো, যেটাতে তো জুলান মানে না, কিন্তু ইয়ানা কোনো না কোনোভাবে ওকে মানিয়েই নেয়। এরপরে ইয়ানা কিনিউয়ের কাছে এসে বলে আমি তোমাকে চিনতে পেরে গিয়েছি, আজকের পর থেকে আমি তোমাকে ডাকবো ব্রাদার ইনলো বলে। এখন এর আগে ইয়ানা এই কথাটা বলতে পারতো, তখনই জুলান পিছন থেকে বলে চলো এখন এখান থেকে, আমি তোমার অপেক্ষা করছি। এখন তাড়াহুড়োর কারণে ইয়ানা কিনুকে সব কিছু বলতে পারে না, আর সে ওকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এরপরে কিনু হিডেন স্টার প্ল্যানেটের এক জায়গায় কাল্টিভেশন করতে লাগে, কারণ এই প্ল্যানেটের বাইরে ওর অনেক শত্রু রয়েছে, কিন্তু এখনকার মতো সে এই জায়গায় সেফ, এর জন্য সে এখানেই নিজের পাওয়ার বাড়ানোর ডিসিশন নেয়। এখন অনেক দিন কাল্টিভেশন করার পরে একদিন কিনুয়ের ব্ল্যাক হোল খুব অদ্ভুতভাবে মুভমেন্ট করতে লাগে, যার কারণে অনেক বেশি পরিমাণে কনডেন্স সলিড এনার্জি ক্রিয়েট হচ্ছিল। যেটা দেখে কিনু ভাবে আমি এই এনার্জির সাহায্যে কিছু নতুন টেকনিক ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা দেখি কিনু ওই সমস্ত কনডেন্স এনার্জি নিজের ফিঙ্গারে এক জায়গায় একত্রিত করে নেয়, যেখানে সে প্রথমবার ফার্স্ট ফর্ম অব সেলেস্টিয়াল ফিঙ্গার টেকনিকের ইউজ করে। এই টেকনিক অনেক বেশি খতরনাক ছিল। এরপরে সে এই টেকনিকের সেকেন্ড ফর্ম 10,000 ইলুশনারি ফিঙ্গার টেকনিকের ইউজ করে, যেটার পাওয়ার দেখার পরে কিনু এই টেকনিকের থার্ড ফর্ম মানে 10 অ্যাবসোলিউট ফিঙ্গার টেকনিকের ইউজ করে, যেটা সবথেকে বেশি খতরনাক ছিল। এখন কিনু এই 3 টেকনিক ক্রিয়েট করার পরে বলে আমি আমার ব্ল্যাক হোলের এনার্জিকে রিভার্স করে যদি ইউজ করি তাহলে কি হবে। যেটা ভাবার পরে কিনু নিজের ব্ল্যাক হোলের এনার্জি রিভার্স করার সাথে সাথে ওই 3 টেকনিককে একসঙ্গে কম্বাইন করে দেয়, যার কারণে সে স্কাই স্পিয়ার ফিঙ্গার টেকনিক ক্রিয়েট করে ফেলে, যেটা এক লেজারের মতো ছিল, আর সেটা নিজের সামনে আসা সমস্ত জিনিসকে খুব সহজেই ডিস্ট্রয় করে দেয়। এখন এরকম 4 পাওয়ারফুল টেকনিক ক্রিয়েট করার পরে কিনু ভাবে আমি এগুলোর নাম কি দিব। তখনই কিনুর মাইন্ডে আসে আমি এই সমস্ত টেকনিক নিজের মিটিওর স্টোনের সাহায্যে ক্রিয়েট করেছি, তাই কেননা আমি এগুলোর নাম মিটিওর ফিঙ্গারিং দেই। আর এই সমস্ত টেকনিক এত বেশি পাওয়ারফুল ছিল যেগুলো 9 লেভেলের গোল্ডেন ইমর্টালকেও খুব সহজেই হারানোর জন্য যথেষ্ট। এরপরে কিনু নিজের ডোমেইন অ্যাক্টিভেট করে আশেপাশের এরিয়াকে চেক করতে লাগে,
যেখানে সে জানতে পারে এম্পারার ইউ আর ডেমন এম্পারার এই প্ল্যানেটের বাইরে ওর জন্য অপেক্ষা করছে। কিনু জানতো যতক্ষণ সে এই হিডেন স্টারে রয়েছে ততক্ষণ সে সেফ। যখনই সে এই জায়গা থেকে বাইরে বেরোবে ওর প্রাণের ঝুঁকি শুরু হয়ে যাবে। এখন কিনিউকে নিজের স্টুডেন্ট হানসুর মৃত্যুর বদলা নিতে হবে, তার সাথে সাথে ওকে হাওফি এবং শেবলকেও খুঁজতে হবে। এখন এই সমস্ত কাজ করার জন্য ওকে হিডেন স্টার থেকে তো বাইরে বেরোতেই হবে, যার কারণে সে মনে সাহস জুগিয়ে হিডেন স্টার থেকে বাইরে চলে আসে। যেটা দেখে তো ডেমন এম্পারার আর এম্পারার ইউ অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা জানতো এখন ওরা কিনিউকে ধরতে পারবে, কিন্তু এই সময় ওরা কিনিউকে ফলো করে না, কারণ ওরা জানতো এম্পারার ইনো ওদের ওপরে নজর রাখছে। যদি ওরা এখনই কিছু করার চেষ্টা করে তাহলে এটা ওদের জন্য একদমই ঠিক হবে না। এরপরে নেক্সট সিনে আমরা দেখি এম্পারার ইউ নিজের সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলছিল, যেখানে ওই সুপারিনটেন্ডেন্ট বলে আমরা কিনিউয়ের ওপরে খুব ভালো করে নজর রাখছি। আমরা জানতে পেরেছি ও এই সময় সিলভার স্ট্রিং গ্যালাক্সির কোনো একটা জায়গায় প্রেজেন্ট রয়েছে। আমরা ওর এক্স্যাক্ট লোকেশনের বিষয় তো জানি না, কিন্তু আমরা ওকে এই গ্যালাক্সি থেকে কোথাও যেতে দিব না। আমি চেষ্টা করব ওকে যতটা দ্রুত সম্ভব আপনার কাছে জীবিত নিয়ে আসার। যেটাতে এম্পারার ইউ বলে ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। এরপরে ওই সুপারিনটেন্ডেন্ট সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা কিনিউকে দেখি যে এক ইন্টারস্টেলার বিমের সামনে দাঁড়িয়েছিল। আসলে সে দেখতে চাচ্ছিল সে এই সময় ইন্টারস্টেলার বিমের ইউজ করতে পারবে কিনা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু সহজ করে বলে দেই যে ইন্টারস্টেলার বিম এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যেতে কাজে আসে। কিনিউ এই মুহূর্তে সিলভার স্ট্রিং গ্যালাক্সিতে প্রেজেন্ট রয়েছে। সে এই জায়গা থেকে মুভ করে ছোটো মোটো প্ল্যানেটে তো যেতে পারবে, কিন্তু সে গ্যালাক্সি ছেড়ে যেতে পারবে না, কারণ এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যেতে অনেক সময় লাগে। আর এই মুহূর্তে সমস্ত বিমের সিকিউরিটি খুবই হাই, যেখানে গার্ডরা কিছু ম্যাজিক্যাল মিররে ইউজ করে সবাইকে চেক করছিল, যাতে কেউ রূপ পাল্টে এই গ্যালাক্সি ছেড়ে যেতে না পারে। এখন কিনু এ সমস্ত কিছু দেখে নেয়, যার কারণে সে জানতে পারে সে এত সহজে এই সিলভার স্ট্রিং গ্যালাক্সি ছেড়ে যেতে পারবে না, কারণ এম্পারার ইউ অনেক হাই সিকিউরিটির ব্যবস্থা করেছে। যার জন্য কিনু ভাবতে লাগে এখন আমি কি করব। ওই সময় কিনু নিজের ম্যাপে রেড প্ল্যানেটকে দেখতে পায়, আর ওর মনে পড়ে ওই জায়গায় তো জেড শর্ট সেক্টর রয়েছে, যাদের কাছ থেকে কিনু নিজের স্টুডেন্ট হানসুর বদলা নিতে যাচ্ছিল। তার সাথে সাথে কিনু ভাবছিল এটা এই গ্যালাক্সির মেন প্ল্যানেট, আর হতে পারে আমি ওই জায়গায় কোনো টেলিপোর্টেশন চ্যানেল পেয়ে যাই, যার সাহায্যে আমি হাওফির কাছে যেতে পারি। এখন এসব কিছু ভাবার পরে কিনু রেড প্ল্যানেটের দিকে চলে যায়, যেখানে পৌঁছানোর পরে সে তৎক্ষণাৎ জেড শর্ট সেক্টরের সামনে চলে আসে। কিন্তু ওই গেটের মধ্যে এক ধরনের সিক্রেট ছিল, যার কারণে কিনু বুঝতে পারছিল না আমি জেড শর্ট সেক্টরে কী করে পৌঁছবো। এখন কিনু এসব কিছু ভাবছিলই কি তখনই ওই গেটে একটা পোর্টাল ক্রিয়েট হতে লাগে, যেটা দেখে কিনু তৎক্ষণাৎ একটা সাইডে গিয়ে লুকিয়ে পড়ে। আর আমরা দেখতে পাই ওই পোর্টালের ভিতর থেকে একটা লোক বেরিয়ে সেখান থেকে চলে যায়। এখন এর আগে ওই পোর্টাল ক্লোজ হতে পারতো, কিনু খুব দ্রুত মুভ করে ওই পোর্টালের ভিতরে চলে যায়। এর মানে হলো কিনু এখনও জেড শর্ট সেক্টরে পৌঁছে গিয়েছে, আর এখন ওকে যে করেই হোক জেনারেল ইউয়ানকে খুঁজতে হবে, যাতে সে ওর কাছ থেকে হানসুর মৃত্যুর বদলা নিতে পারে। আসলে ইউয়ানই জেড শর্ট সেক্টরের মেন লিডার, এর মানে ও সেক্টরের কোনো মেন হলেই থাকবে। এখন কিনু এসব কিছু ভাবছিলই কি তখনই সে নিজের পিছনে দুজন লোকের আওয়াজ শুনতে পায়, যেটা শোনার সাথে সাথেই কিনু ততক্ষণাৎ একটা সাইডে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে সে শুনতে পায় ওরা দুজন কোনো ট্রেজারের বিষয়ে কথা বলছিল, যেখানে ওদের মধ্য থেকে এল্ডার নিজের স্টুডেন্টকে বলছিল তুমি এই ট্রেজার আনতে এত বেশি দেরি কেন করলে? তুমি কি জানো না মাস্টার কতক্ষণ সময় ধরে এটার জন্য অপেক্ষা করছে? এই ট্রেজার মাস্টারের জন্য অনেক বেশি মূল্যবান। আসলে এরা মাস্টার ইওয়ানের কথা বলছিল, যেটা শুনে তো কিনুও খুশি হয়ে যায়, কারণ সে জানতো এরা দুজন ইওয়ানের দিকে যাচ্ছে আর সেও ইওয়ানকে খুঁজছে। এর মানে এরা কিনুকে রাস্তা দেখাতে পারবে। এখন ওই এল্ডার এবং স্টুডেন্ট কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছিল কি তখনই আচমকা কিনু পিছন থেকে এসে ওই স্টুডেন্টকে অজ্ঞান করে দেয়। এখন এই বিষয়টা ওই এল্ডার প্রথমে তো বুঝতে পারে না, কিন্তু যখনই সে এই বিষয় জানতে পারে সে পিছনে তাকিয়ে দেখে এসব কিছু কিনু করেছে, যাকে নিজের সামনে দেখে তো ওই এল্ডার অনেক বেশি ঘাবড়ে যায়। আর কিনু ওর গলা ধরে ওকে নিজের স্পিরিচুয়াল মেনশনে নিয়ে আসে, যাতে সে ওর কাছ থেকে ইওয়ানের ইনফরমেশন নিতে পারে। এখন স্পিরিচুয়াল মেনশনে আসার পরে ওই এল্ডার ভয় পেয়ে কিনুকে বলে তুমি কে আর তুমি জেড শর্ট সেক্টরে কি করছো? এখন কিনু ওকে কোনো উত্তর দেয় না, বরং সে জিজ্ঞেস করে আমি ইওয়ানকে কোথায় পাবো। এখন প্রথমে তো ওই এল্ডার একটু ঘাবড়ে যায়, কিন্তু এরপরে সে নিজেকে শান্ত করে কিনুকে ভয় দেখিয়ে বলে তুমি কি জানো আমার মাস্টার কত বেশি পাওয়ারফুল? ওনার নিচে 4 এম্পারার কাজ করে, উনি তোমার মতো পার্সনকে খুব সহজেই মেরে ফেলতে পারে। এর জন্য ভালো এটাই হবে আমরা দুজন একে অপরের সাথে একটা ভালো ডিল করে নিই।
আর এর কারণে হতে পারে আমি তোমার প্রাণ বাঁচানোর জন্য কোনো না কোনো কিছু করব। এখন ওই এল্ডার এভাবে কথাবার্তা বলছিলই কি তখনই কিনু নিজের রিয়েল পাওয়ারকে অ্যাক্টিভেট করে নেয়, যেখানে কিনুয়ের লেভেল দেখার পরে তো ওই এল্ডারের অবস্থা খারাপ হয়ে যায়। আর সে বলে, তুমি তো দেখছি খুবই পাওয়ারফুল গোল্ডেন ইমর্টাল লেভেলে রয়েছো। আমি বুঝতে পারছি তুমি অনেক বেশি খতরনাক, কিন্তু আমার মাস্টারও তোমার থেকে কোনো অংশে কম নয়। আর যদি তুমি ওনার কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে উনি তোমাকে প্রাণে মেরে ফেলবেন। এখন কিনিউ ওর কোনো কথা না শুনে আস্তে আস্তে ওর দিকে এগোচ্ছিল, যার কারণে ওই এল্ডার অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে ফাইনালি বলেই দেয় মাস্টার ইওয়ান একটা পাহাড়ের উপরে আমার জন্য অপেক্ষা করছে, যেটা শুনে তো কিনু খুবই খুশি হয়ে যায়। আর সে স্পিরিচুয়াল মেনশন থেকে বাইরে এসে ওই এল্ডারকে তৎক্ষণাৎ অজ্ঞান করে দেয়। তার সাথে সাথে আমরা দেখতে পাই কিনু ওই এল্ডারের কাছে থাকা ট্রেজারও তুলে নেয়। আর সে সোজা মাস্টার ইওয়ানের লোকেশনের দিকে চলে যায়, যেখানে কিনু নিজের রূপও পাল্টে ওই এল্ডারের রূপ নিয়ে নিয়েছিল। এরপরে সে মাস্টার ইওয়ানের কাছে এসে ওনাকে বলে, আমি আপনার ম্যাজিক্যাল ট্রেজার নিয়ে এসেছি, যার জন্য আপনি অপেক্ষা করছেন। এখন মাস্টার ইওয়ান ওই ম্যাজিক্যাল ওয়েপেন দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সে খুশি হয়ে ওই বক্স ওপেন করছিল কি তখনই কিনু ওর ওপরে ব্রেকিং ফিঙ্গার টেকনিকের সাহায্যে হামলা করে দেয়, যার কারণে ওই জায়গায় এক অনেক বড় ব্লাস্ট হয়। এখন এই ব্লাস্টের কারণে কিনুয়ের মনে হয় ইওয়ান হয়তো মারা গেছে, কিন্তু ধোঁয়া সরার পরে আমরা দেখতে পাই ইওয়ান এখনও বেঁচে আছে, আর ও শুধু একটু ইনজুরি হয়েছে। এখন ইওয়ান কিনুকে নিজের সামনে দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু ওই সময় সেখানে ইওয়ানের এক গেস্ট চলে আসে যার নাম ছিল ইউফান। আর ইউফান দাও সেক্টর এক মেম্বার, যে আজকে এখানে এক গেস্ট হয়ে এসেছে। এখন ও কিনুকে দেখে বলে, আমি তো তোমাকে চিনি, তুমি তো কিনু, তোমার সাহস কি করে হলো এখানে এসে হামলা করার? তোমার কি মনে হয় তুমি এখানে আসবে, হামলা করবে আর চলে যাবে, আর কেউ কিচ্ছু বলবে না? এখন মাস্টার ইওয়ান ইউফানের এই সমস্ত কথা শুনে বলে, ব্রাদার তুমি একদম ঠিকই বলছো, আজকে আমরা এই ছেলেকে দেখিয়ে দিব এখানে এসে কত বড় ভুল করেছে। এখন কিনু ওদের দুজনের এসব কথা শুনছিল, আর সে বুঝতে পেরে গিয়েছিল সে এদের দুজনের একা মোকাবিলা করতে পারবে না। এর জন্য কিনু তৎক্ষণাৎ ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, যেটা দেখে তো ইউয়ান এবং ইউফান দুজনেই ওকে ফলো করা শুরু করে দেয়, আর বলে তুমি এত সহজে এখান থেকে পালাতে পারবে না। এখন ফলো করতে করতে রাস্তায় মাস্টার ইওয়ান মাউন্টেন সিলিং ফরমেশনকে অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে ওই মাউন্টেনের আশেপাশে এক অনেক বড় শিল্ড ক্রিয়েট হয়। তার সাথে সাথে কিছু ট্র্যাপও অ্যাক্টিভেট হয়ে কিনুকে ইনজোর করে দেয়। এরপরে ইওয়ান কিনুকে বলে, তুমি এখানে এসে আমার বডিকে তো ড্যামেজ করে দিয়েছো, কিন্তু এটাই তোমার সবথেকে বড় ভুল, আজকে আমি তোমাকে একদম খতম করে ফেলবো। এটা শুনে কিনু ওকে বলে, তুমি কি ভুলে গেছো এম্পারার ইউ আমার কাছ থেকে কি চায়? এর জন্য আমি জানি তুমি আমাকে প্রাণে মারতে পারবে না। এখন এসব কিছু বলার সাথে সাথে কিনু নিজের প্রাণও বাঁচাচ্ছিল, কারণ ওখানে থাকা ট্র্যাপ কন্টিনিউ ওর ওপরে হামলা করছিল। এখন কিনুয়ের এই সমস্ত কথা শুনে ইওয়ান একটু ভাবনায় পড়ে যায়। তখনই ইউফান ওকে বলে, তোমার কিনুয়ের সাথে এরকম কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এই ব্যাপারটা খুব ভালো করেই জানি যে কিনু এই শিল্ড ব্রেক করে এখান থেকে বাইরে যেতে পারবে না। আর যদি ও এখান থেকে যেতেই না পারে তাহলে ও এভাবে পালাতে পালাতে একসময় ক্লান্ত হয়ে পড়বে, যার পরে আমরা কিনুকে খুব সহজেই আটক করে নিব। যার পরে এম্পারার ইউ এর যা হুকুম হবে আমরা সেই অনুযায়ী কাজ করব। এখন ইউফানের এই সমস্ত কথা শুনে ইওয়ানও এর জন্য মেনে যায়, কিন্তু কিনু ওকে উস্কানোর চেষ্টা করে। সে বলে, তুমি জেড সর্ট সেক্টর কী ধরনের লিডার? আমার তো তোমাকে খুবই ভীতু বলে মনে হয়, যে আমার কাছ থেকে নিজের বদলা পর্যন্ত নিতে পারবে না। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলতাম, আমাকে কারোর হুকুম মানার কোনো প্রয়োজন নেই। এখন এটা বলার সাথে সাথেই কিনিউ নিজের মিটিওর ফিঙ্গার টেকনিককেও অ্যাক্টিভেট করে নেয়, যেটার ইউজ করে সে দ্রুত ইওয়ানের দিকে এগোচ্ছিল যাতে সে ওকে প্রাণে মারতে পারে। এখন এটা দেখে ইউফান তৎক্ষণাৎ ইওয়ানের সামনে চলে আসে, যেখানে সেও নিজের টাইফান শিল্ড টেকনিককে অ্যাক্টিভেট করে রেডি হয়ে গিয়েছিল। যার পরে ওরা দুজন একে অপরের সাথে হিট হতে যাচ্ছিলই কি, কিন্তু লাস্ট মোমেন্টে কিনু খুব দ্রুত মুভ করে সামন থেকে সরে যায়। আর এখন ওর রাস্তা একদম ক্লিয়ার ছিল, এর জন্য সে নিজের স্কাই ব্রেকিং ফিঙ্গার টেকনিকের ইউজ করে ইওয়ানের উপরে হামলা করে দেয়। আর এই এক অ্যাটাকেই ইওয়ানের খেল খতম হয়ে যায়। এরপরে কিনু নিজের মনে মনে বলে, হানসু, আমি তোমার অর্ধেকে বদলা নিয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি জেড সর্ট সেক্টর কাউকেই ছাড়বো না। কিন্তু এখনকার মতো আমি এত বেশি পাওয়ারফুল নই যে ওদের সবার সাথে ফাইট করতে পারবো, ধীরে ধীরে আমি ওদের সবাইকে খতম করব। এখন কিনু এসব কিছু ভাবছিলই কি, তখনই হঠাৎ করে পিছন থেকে ইউফান ওর ওপরে এক রেড সিলের সাহায্যে হামলা করে দেয়, যার সাথে হিট হয়ে সে একটু ইনজুর্ড হয়ে যায়। কিনু জানতো এই মুহূর্তে সে ইউফানের মোকাবিলা করতে পারবে না, এর জন্য সে ততক্ষণাৎ ওখান থেকে পালানোর চেষ্টা করে, যেটাতে ইউফানও রেগে বলে, তুমি আমার বন্ধুকে প্রাণে মেরে ফেলেছো,
তোমার কি মনে হয় আমি তোমাকে এভাবেই এখান থেকে যেতে দিব? তুমি যেখানেই চলে যাও না কেন আমি তোমার পিছনে এসে তোমাকে অবশ্যই খতম করব। যেটা বলে সেও কিনুকে ফলো করা শুরু করে দেয়। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিনু নিজের প্রাণ বাঁচিয়ে একটা জঙ্গলে চলে আসে, যেখানে বসে সে নিজেকে হিল করার চেষ্টা করে। এখন কিছুক্ষণ সময় পরে সে নিজেকে হিলও করে নেয়, কিন্তু সে জানতো এই মুহূর্তে ইউফানের মোকাবিলা করা ওর পক্ষে সম্ভব নয়। তাই কিনু এটাই ভাবে আমাকে যে করেই হোক ইউফানের থেকে দূরে থাকতে হবে। এখন কিনু এসব কিছু ভাবছিল কি তখনই জঙ্গলের বাইরে ইউফানও চলে আসে, যে বলে কিনু আমি জানি তুমি এই জায়গাতেই রয়েছো, দ্রুত হার মেনে আমার সামনে চলে আসো, তাহলে হতে পারে আমি তোমাকে জীবিত ছেড়ে দিব। কিন্তু যদি তুমি এমনটা না করো তাহলে বাধ্য হয়ে আমাকে তোমায় প্রাণে মারতে হবে। এখন কিনু এটা দেখে খুবই অবাক হয়ে যায় যে এ আমাকে খুঁজে কিভাবে পেল, কিন্তু সে এই বিষয়ে তেমন একটা ধ্যান না দিয়ে সেখান থেকে পালানো শুরু করে দেয়। আর আমরা দেখতে পাই ইউফানও ওকে ফলো করে, আর এভাবে ফলো করতে করতে ওরা স্পেস পর্যন্ত চলে আসে, যেখানে হঠাৎ করে ইউফান নিজের স্পিড বাড়িয়ে কিনুয়ের সামনে পৌঁছে যায়। আর সে বলে তুমি কোথায় পালানোর চেষ্টা করছো? তুমি যাই করো না কেন তুমি আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না। কিনু ওকে নিজের সামনে দেখে অবাক হয়ে বলে এ আমাকে ট্র্যাক কিভাবে করছে, নিশ্চয়ই এখানে কিছু না কিছু গড়বড় আছে। এরপরে কিনু নিজের 1000 ইলিউশনারি টেকনিকের ইউজ করে তৎক্ষণাৎ ইউফানের ওপরে হামলা করে দেয়, যেটার সুযোগ নিয়ে কিনু সেখান থেকে চলে যায়। এখন রাস্তায় যাওয়ার সময় কিনু ভাবছিল মনে হচ্ছে ইউফান আমাকে কোনো না কোনোভাবে ট্র্যাক করছে, কারণ যদি এম্পারার ইউ নিজেও চায় তাহলেও আমাকে ডিরেক্ট করতে পারবে না। আমার মিটিওর স্টোন সবসময় আমার এনার্জিকে হাইড করে রাখে, তাহলে ইউফান এমনটা কি করে করছে? এ তো এত বেশি পাওয়ারফুলও নয়। এখন কিনু এসব কিছু ভাবছিলই কি তখনই সে নিজের ভিতরে এক অদ্ভুত এনার্জি ফিল করে, আর সে দেখতে পায় এটা তো আর কিছু নয় বরং এক ধরনের সিল, যেটা নিশ্চয়ই আগের ফাইটের সময় ইউফান আমার বডিতে ট্রান্সপ্ল্যান্ট করে দিয়েছে, আর এর কারণে সে আমাকে এত সহজে ট্র্যাক করতে পারছে। এরপরে কিনু নিজের বডির ভিতরে অনেক বেশি পরিমাণে এনার্জি কালেক্ট করে ওই সিলকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু ওই সিল অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিনু ওটাকে সরাতে পারছিল না। তখনই হঠাৎ করে ইউফানও সেখানে চলে আসে, যে কিনুকে বলে ফাইনালি তাহলে তুমি জানতে পেরে গেছো তোমার বডির মধ্যে আমি যেই সিল লাগিয়েছি সেটা অনেক বেশি পাওয়ারফুল, তুমি চেয়েও ওটাকে সরাতে পারবে না। এটা শুনে কিনু বলে তাহলে তো বাধ্য হয়ে আমাকে তোমার সাথে ফাইট করতেই হবে। এখন এটা বলার পরে সে 10,000 ফিঙ্গার টেকনিকের সাহায্যে ইউফানের ওপরে হামলা করে দেয়, যেটা দেখে ইউফান হেসে নিজের সামনে একটা শিল্ড ক্রিয়েট করে, যেটা খুব সহজেই ওই অ্যাটাককে ব্লক করে নেয়। তার সাথে সাথে আমরা দেখতে পাই ইউফান নিজের ডোমেনকেও অ্যাক্টিভেট করে নিয়েছিল। এখন ওই ডোমেনের মধ্যে এসে যাওয়ার কারণে আমরা দেখতে পাই কিনুয়ের অনেক বেশি পেইন হচ্ছিল, আর সে নিজের 1000 ইলিউশনারি ফিঙ্গার টেকনিকের সাহায্যে ইউফানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইউফানের ওপরে ওই অ্যাটাকের কোনো প্রভাব পড়ে না, বরং ইউফান কিনুয়ের হাত থেকে ওর তলোয়ার নিচে ফেলে দেয়। তার সাথে সাথে সে নিজের স্ক্রোল ইউজ করে কিনুকে বন্দি করা শুরু করে। এরপরে ইউফান বলে চিন্তা করো না, আমি তোমাকে প্রাণে মারবো না, আমি তো তোমাকে এম্পারার ইউয়ের কাছে নিয়ে যাব, আর উনি সিদ্ধান্ত নেবেন তোমার সাথে কি করা হবে। এখন ইউফান এভাবে কথাবার্তা বলছিল। অন্যদিকে আমরা কিনুকে দেখি যে খুব খারাপভাবে ফেঁসে গিয়েছিল, ওর কাছে বাইরে বেরোনোর কোনো রাস্তা ছিল না, যার কারণে সে রেগে চিৎকার করে। আর এরই দরুন কিনু প্রথমবার নিজের ডোমেনকে অ্যাক্টিভেট করে নিয়েছিল, যেটা এক ধরনের গ্র্যাভিটি প্রেশারের মতো ছিল, যার কারণে ইউফান নিজের জায়গাতেই লক হয়ে যায়। আর এই সুযোগে কিনু সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিনুয়ের এই ডোমেন এত বেশি পাওয়ারফুল ছিল না, যার কারণে ইউফান নিজের তলোয়ার ইউজ করে ওটাকে ব্রেক করে দেয়। তার সাথে সাথে সে পিছন থেকে কিনুয়ের ওপরে হামলাও করে দিয়েছিল, যার কারণে কিনু অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। ওর কাছে পালানোর মতো কোনো রাস্তা ছিল না, আর ও অনেক বেশি উইকও পড়েছিল। কিনু বুঝতে পারছিল না ও এখন কি করবে। অন্যদিকে ইউফান আবারও কিনুকে আটক করা শুরু করে দেয়, কিন্তু ওই সময় হঠাৎ করে স্পেসে এক এনার্জি চলে আসে, যার পাওয়ার অনেকটাই বেশি ছিল। এখন ওই এনার্জি কিনুকে ইউফানের ট্র্যাপ থেকে মুক্ত করে দেয়। তার সাথে সাথে আমরা দেখতে পাই ওই এনার্জি ইউফানকেও ঘিরে ফেলে, আর একটা আওয়াজ ইউফানকে বলে তোমার সাহস কী করে হলো আমার টেরিটরিতে এসে কাউকে এভাবে আটক করার। ইউফান তো ওই আওয়াজে শুনে অনেক বেশি ঘাবড়ে যায়, ওর কাছে দেওয়ার মতো কোনো উত্তর ছিল না, কিন্তু এরপরও সে বলে আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার মতো সিনিয়রকে ডিস্টার্ব করতে চাইনি, কিন্তু এই ছেলে এম্পারার ইউয়ের একটা জেনারেল আর আমার বন্ধু ইউয়ানকে প্রাণে মেরে ফেলেছে, এর জন্য আমি এই জায়গায় একে ধরতে এসেছি। যদি আমি একে ধরে নিজের সাথে এম্পারার ইউয়ের কাছে না নিয়ে যাই তাহলে জানি না আমি ওনাকে কি উত্তর দিব, উনি অনেক বেশি রেগে যাবেন। এখন ওই সিনিয়র এই সমস্ত কথা শুনে ইউফানকে বলে আমি ইউয়ানকে পার্সোনালি খুব ভালো করে চিনি, ও অনেক বেশি জেদি পার্সন, এর জন্য আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ও নিশ্চয়ই কিনুয়ের সাথে কোনো পাঙ্গা নিয়েছে।
আর এর কারণেই হয়তো কিনিউ ওকে প্রাণে মেরেছে। এখনকার মতো আমি তোমাকে এটাই বলবো, কিনিউ এই জায়গায় আমার গেস্ট, এর জন্য ওকে আমার টেরিটরিতে ধরার চেষ্টা করো না। আমার টেরিটরির বাইরে যাই হয়ে যাক না কেন, সেটা আমার দেখার বিষয় নয়। আর এই কথাটা তুমি এম্পারার ইউকেও বলে দিও। ইউফান এ সমস্ত কথা শোনার পরে সিনিয়রকে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার এই বিষয়ে একদমই এগ্রি নই। আপনিও এটা ভালো করে জানেন এম্পারার ইউ এটা এত সহজে মেনে নেবেন না। আমি আপনার এই মেসেজ ওনার কাছে পৌঁছতে দিব, কিন্তু আমি জানি না এরপরে কি হবে। আমি আশা করব আপনি এর কনসিকোয়েন্স ভোগার জন্য রেডি থাকবেন। এখন এই ধমকি শোনার পরে ওই সিনিয়র বলে, তোমাকে এই বিষয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু এই বিষয়টা ওকে গিয়ে বলে দাও। যার পরে আমরা দেখতে পাই ইউফান নিজের প্রাণ বাঁচিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এখন ইউফানের যাওয়ার পরে কিনিউ ওই সিনিয়রকে ধন্যবাদ জানায়, যেটাতে ওই সিনিয়র কিনিউকে বলে, তুমি আজকের জন্য আমার গেস্ট, আর আমি মুনলাইট স্টারে তোমার অপেক্ষা করছি, তাই দ্রুত এখানে চলে এসো। এরপরে আমরা দেখতে পাই ওই এনার্জি সেখান থেকে গায়েব হয়ে যায়, আর কিনু মুনলাইট স্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় কিনু এটাই ভাবছিল, ওই সিনিয়রকে যে ইউফানকে এত সহজে হারিয়ে দিল, ওনার সামনে তো ইউফান একা পিঁপড়ের সমান। এখন এরপরে আমরা মুনলাইট ব্লু স্টারকে দেখি, যেখানে একটা ডিসেবল আগে থেকে কিনুয়ের অপেক্ষা করছিল। এখন কিনুয়ের সেখানে পৌঁছানোর সাথে সাথেই ওই ডিসেবল বলে, আপনাকে এখানে স্বাগতম, মাস্টার আপনার জন্য অপেক্ষা করছে, আর আমি এই জায়গায় আপনাকে নিতে এসেছি। এখন কিনু এই সমস্ত কথা শুনে ওকে জিজ্ঞেস করে, আমি কি তোমার এবং তোমার মাস্টারের নাম জানতে পারি? যেটাতে তো ওই ডিসেবল নিজের নাম সংশী বলে, কিন্তু সে নিজের মাস্টারের নাম বলতে মানা করে দেয়। সে বলে, আমাদের নিজের মাস্টারের নাম নেওয়ার পারমিশন নেই। এখন কিনু সংশীর এই কথা শুনে ওর সিচুয়েশন বুঝতে পেরে যায়, আর এর জন্য সে আর ওকে কিচ্ছু বলে না। যার পরে আমরা দেখতে পাই সংশী কিনুকে নিজের মাস্টারের কাছে নিয়ে যেতে লাগে। এখন রাস্তায় যাওয়ার সময় কিনু সংশীকে স্ক্যান করে, যেখানে সে জানতে পারে সংশী তো একটা 7th লেভেলের ইমোর্টাল, যেটা দেখে কিনু বুঝতে পেরে যায় এর মাস্টার যেই পার্সন সে নিশ্চয়ই অনেক বেশি পাওয়ারফুল হবে। এর জন্য কিনু ভাবতে লাগে ওই পার্সন আসলে কে। এখন কিছু সময় পরে আমরা দেখতে পাই ওরা একটা জায়গায় পৌঁছে যায়, যেখানে একটা পার্সন ফ্লুট বাজাচ্ছিল। এখন কিনু আসার সাথে সাথেই বলে, সিনিয়র কিংডম, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এখন কিনুয়ের মুখে নিজের নাম শুনে তো কিংডম অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে বলে, তুমি কি করে জানলে আমি কে? কিনু এটা শুনে বলে, আপনার বিষয়ে আমাকে ইয়ানা বলেছিল, ও বলেছিল আপনি এই ইমর্টাল ওয়ার্ল্ডের এক অনেক বড় সুপ্রিম লেভেলের কাল্টিভেটর, আর যখন আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন আমি কিছুটা আইডিয়া করে নিয়েছিলাম যে আপনি কে হতে পারেন। তার সাথে সাথে কিনু বলে, ইয়ানা আমাকে বলেছিল মুনলাইট স্টার এক খুবই সেফ প্লেস, যেই জায়গায় বাকি এম্পারাররা কোনো রকম ইন্টারফেয়ার করতে পারে না। এই কারণে গ্র্যান্ডমা ইনহাও এই জায়গাতেই নিজের সমস্ত মিটিং রাখেন। আমিও কি ওনার সাথে সাক্ষাৎ করতে পারি? কিংডম কিনুয়ের এ সমস্ত কথা শুনে ওকে বলে, তুমি অনেক বেশি ইন্টেলিজেন্ট, যার জন্যে তুমি আমার স্টারের কাছে এসেছিলে, কারণ তুমি জানতে আমি তোমার প্রাণ বাঁচিয়ে নিব। তার সাথে সাথে কিংডম বলে, আমি তোমার প্রাণ শুধু এর জন্যই বাঁচিয়েছি কারণ গ্র্যান্ডমা ইনহা তোমাকে অনেক বেশি অ্যাডমায়ার করেন, আর উনি আমাকে তোমার প্রাণ বাঁচাতে বলেছিলেন। যেটা শুনে কিনু বলে, যদি গ্র্যান্ডমা ইনহা এখনও এই জায়গায় প্রেজেন্টে থাকে তাহলে প্লিজ আপনি আমাকে বলুন, যাতে আমি পার্সোনালি ওনার সাথে সাক্ষাৎ করে ওনাকে থ্যাংক ইউ জানাতে পারি। এটা শুনে কিংডম বলে, তোমাকে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তুমি এখনকার মতো আমার সাথে বসে চা পান করতে পারো, আর গ্র্যান্ডমা ইনহার সাথে তোমার সাক্ষাৎ খুব দ্রুত হয়েই যাবে। এখন চা পান করার সাথে সাথেই কিনু একদম রিফ্রেশ হয়ে যায়। এই কারণে সে এই চায়ের জন্য কিংডমকে ধন্যবাদও জানায়। তখনই হঠাৎ করে কিংডম কিনুকে বলে, তুমি কি জানো তুমি কী সব করছো? কারণ এম্পারার ইউ এবং ডেমন এম্পারার জুটিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের দুই সবথেকে খতরনাক পার্সন, যারা ছোটবেলা থেকেই ফাইটে করে ইমর্টাল ওয়ার্ল্ডের হাফ এরিয়াকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছে, আর এখন ওদের পাওয়ার লেভেল অনেকটাই হাই। অন্যদিকে তুমি এদের সবার থেকে আলাদা, কারণ এরা দুজন হাত ধুয়ে তোমার পিছনে পড়ে আছে, এরপরও তুমি নিজের প্রাণ বাঁচিয়ে এ পর্যন্ত আসতে পেরেছো, সত্যিই তুমি অনেক বেশি অ্যামেজিং। কিনিউ এ সমস্ত কথা শুনে বলে, না এমন কোনো ব্যাপার নয়, কারণ ইউফানের সাথে ফাইট করার সময় আমার নিজের পাওয়ারের অনুভব হয়ে গেছে, আমি এখনও অনেক বেশি দুর্বল। উল্টো দিকে আপনার একটা ছোট্ট অ্যাকশনে ইউফান এত বেশি ঘাবড়ে গিয়েছে যে সে ততক্ষণাৎ নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আমাকে তো এখনও নিজের কাল্টিভেশনকে আরও অনেক ইমপ্রুভ করতে হবে, কারণ আমি এখনও আপনার থেকে অনেকে পিছনে রয়েছি। এ সমস্ত কথা শুনে কিংডম হেসে বলে, এই জায়গায় আমার কিছু পুরনো বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে, আর আমি চাই তুমিও আমাদেরকে জয়েন করো। এরপরে নেক্সট সিনে আমরা দেখি কিংডম কিনিউকে নিয়ে নিজের বন্ধুদের কাছে আসে, যেখানে দুজন পার্সন বোর্ড গেম খেলছিল,
আর কিনু যখন ওদের কাছে যাওয়ার চেষ্টা করে তখনই হঠাৎ করে ওই জায়গায় ওর অনেক বেশি প্রেশার ফিল হয়, আর সে বুঝতে পেরে যায় এই জায়গায় এক ধরনের ডোমেন রয়েছে। এখন ওই বোর্ড গেম খেলা দুজন পার্সন আর কেউ নয় বরং এক ড্র্যাগন ক্ল্যানের লিডার আর অপরজন হলো বার্ড ক্ল্যানের লিডার, যাদের পাওয়ার অনেকটাই হাই ছিল, কারণ ওদের খেলার জন্য ওই জায়গার আশেপাশে অনেক বেশি পরিমাণে এনার্জি ছড়িয়ে পড়ছিল, যেটাকে সহ্য করা কোনো নর্মাল পার্সনের পক্ষে সম্ভব নয়। এরপরে কিংডম ওদের দুজনকে বলে, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদেরকে অনেকটা সময় অপেক্ষা করালাম। যেটা শুনে ড্র্যাগন ক্ল্যানের লিডার বলে এর কোনো প্রয়োজন নেই, কারণ এখনো পর্যন্ত গ্র্যান্ডমা ইনহাও এই জায়গায় আসেনি। অন্যদিকে বার্ড ক্ল্যানের লিডার নিহং দাঁড়িয়ে কিংডমকে বলে, এই গেমকে দেখে বলো আমি কত ভালো চাল দিয়েছি, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে ড্র্যাগন ক্ল্যানের লিডার যতই চেষ্টা করুক না কেন ও কখনো এই চালকে ব্রেক করতে পারবে না। এখন কিংডম যখন এই কথা শুনে তো সেও ওই বোর্ড গেমকে চেক করতে লাগে, আর সে জানতে পারে সত্যিই নিহং এমন চাল চেলেছে যার কোনো তুলনাই হয় না। এর জন্য সে ড্র্যাগন ক্ল্যানের লিডারকে বলে, আপনি হেরে গেছেন, আমার মনে হয় না আপনার কাছে এর কোনো সলিউশন আছে। এখন ড্র্যাগন ক্ল্যানের লিডার তো অনেক বেশি চালাক ছিল, ওর কাছে কোনো সলিউশন না থাকার পরেও ও বলে, আমি এর উল্টো চাল দিতে তো পারবো, কিন্তু এখনকার মতো আমি আর এই গেম খেলতে চাই না, আমরা এই গেমকে পরে খেলবো। এখন এটা বলার পরেই ড্র্যাগন লিডার ওই গেমকে ক্লোজ করে দেয়, যেটা দেখে নিহং বলে, তুমি এক নম্বরের চিটার, তুমি অলমোস্ট হেরে গিয়েছিলে, এখন তুমি এই বিষয়ে ভয় পাচ্ছ যে আমি তোমাকে লুজার বলে না ডাকি, তাই তুমি খেলাই বন্ধ করে দিলে। ওই সময় ড্র্যাগন ক্ল্যানের লিডারের নজর কিনুয়ের ওপরে পড়ে, আর সে কিংডমকে জিজ্ঞেস করে এই ছেলে কে, যেটাতে কিংডম ড্র্যাগন ক্ল্যানের লিডার এবং নিহংকে বলে এই সেই ছেলে যার বিষয় ইয়ানা বলেছিল। এখন কিনিউ ড্র্যাগন ক্ল্যানের লিডারের সাথে সাক্ষাৎ করে অনেক বেশি খুশি ছিল, আর সে ওনাকে গ্রিড করে বলে, আপনার বিষয়ে আমাকে বুমিং অনেক কিছু বলেছে। যেটা শুনে ড্র্যাগন লিডার বলে, আচ্ছা তাহলে তুমি সেই ছেলে যাকে বুমিং নিজের বন্ধু বানিয়েছে, এটা তো খুবই ভালো ব্যাপার, কিন্তু আমি তোমাকে বলে দিই যে তুমি আমার সামনে বুমিংয়ের বিষয়ে কথা বলতে পারবে না, কারণ আমরা ওকে নিজেদের ফ্যামিলি থেকে বাইরে বের করে দিয়েছি। এটা শুনে নিহং বলে, ওল্ড ম্যান তুমি নিজের স্টেটাস নিয়ে বসে থাকো, বুমিং এমন কি ভুল করেছে, ও তো শুধু এক হোয়াইট ফক্সকে ভালোবেসে ওকে বিয়ে করেছে। যেটাতে ড্র্যাগন লিডার বলে, তুমি কি জানো না আমার ছেলে এক 5 ক্ল গোল্ডেন ড্র্যাগন, ওর সামনে ওই হোয়াইট ফক্স কিচ্ছু না। আমার ছেলেকে তো ড্র্যাগন ক্ল্যানের লেগেসিকে আগে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এরপরও ও কি করেছে। এখন নিহং এই সমস্ত কথা শুনে বোর হচ্ছিল, এর জন্য সে বলে, এই ওল্ড ম্যান আবারও শুরু হয়ে গেছে। অন্যদিকে কিনু বলে, ব্রাদার বুমিং এবং ওনার ওয়াইফ একে অপরকে অনেক বেশি ভালোবাসে, এর জন্য আমার মনে হয় না আপনার ওদেরকে ফোর্স করা উচিত। এটা শুনে ড্র্যাগন লিডার বলে, তোমাকে এই কথা কে বললো যে আমি ওদেরকে ফোর্স করেছি, যদি আমি ওদেরকে ফোর্স করতাম তাহলে ওরা একে অপরকে বিয়েই করতে পারতো না। তার সাথে সাথে ড্র্যাগন লিডার বলে, এখন যেহেতু বুমিং তোমাকে নিজের বন্ধু বানিয়েছে তাই তুমি আমাকে আঙ্কেল বলে রাখতে পারো, আর যদি ভবিষ্যতে তোমার সাক্ষাৎ আমার বড় ছেলে বুজির সাথে হয় তাহলে তুমি ওকে বিগ ব্রাদার বলে ডেকো। এসব শুনে তো নিহং এবং কিংডম দুজনেই হাসা শুরু করে দেয়। ওরা বলে, ওল্ড ম্যান তুমি অনেক বেশি চালাক, তুমি জানো কিনু এক খুবই পাওয়ারফুল কাল্টিভেটার, এর জন্য তুমি ওকে নিজের ফ্যামিলির অংশ বানিয়ে নিলে। অন্যদিকে কিনু হেসে নিজের আঙ্কেলকে মানে ড্র্যাগন লিডারকে ধন্যবাদ জানায়। এরপরে ড্র্যাগন লিডার কিনুকে ওয়াইন পান করার চ্যালেঞ্জ দেয়, যেটা কিনুও একসেপ্ট করে নেয়, যার পরে ওরা দুজন ওয়াইনের পর ওয়াইন পান করেই যাচ্ছিল। এখন অনেকক্ষণ সময় ওয়াইন পান করার পরে কিনু বলে, আমি বুমিংয়ের সাথে ওয়াইন পান করেছি, কিন্তু আপনি তো ওর থেকেও বেশি পান করেন, মানতে হবে আপনাকে এই কম্পিটিশনে কখনো কেউ হারাতে পারবে না। এখন এরা এভাবে কথাবার্তা বলছিলই কি তখনই সেই জায়গায় গ্র্যান্ডমা ইনহাও চলে আসে, যে আসার সাথে সাথেই বলে, এই ওল্ড লেডি আবার লেট হয়ে যায়নি তো। এখন গ্র্যান্ডমা ইনহাকে দেখে তো ওখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর নিহং গ্র্যান্ডমা ইনহার কাছে গিয়ে বলে, না গ্র্যান্ডমা আপনি একদমই দেরি করেননি, আপনি ঠিক সময় এসেছেন। অন্যদিকে গ্র্যান্ডমা ইনহা ড্র্যাগন ক্ল্যানের লিডারকে দেখে ওকে বলে, আজকে তোমার গেম কেমন ছিল, তুমি আবারও কোনো চিটিং করোনি তো। যেটা শুনে নিহং হাসতে লাগে, আর সে ড্র্যাগন ক্ল্যানের লিডারকে বলে, দেখো গ্র্যান্ডমা ও জানে তুমি এক নম্বরের চিটার। যেটা শুনে ড্র্যাগন ক্ল্যানের লিডার একটু এম্বারাস হয়ে বলে, ওটা চিটিং ছিল না, আমি ওই গেমের সলিউশন জানতাম, কিন্তু ওই সময় আমার খেলার কোনো রকম মুড ছিল না। এরপরে গ্র্যান্ডমা ইনহার নজর ওখানে দাঁড়িয়ে থাকা কিনুয়ের ওপরে পড়ে, যেটাতে কিংডম কিনুকে বলে, ইনি সেই পার্সন যাকে তুমি ধন্যবাদ জানাতে যাচ্ছিলে। এটা শোনার সাথে সাথেই কিনু গ্র্যান্ডমা ইনহাকে রেসপেক্ট দিয়ে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার কথাতেই সিনিয়র কিংডম আমাকে হেল্প করেছে। এখন এই সমস্ত কথা গ্র্যান্ডমা ইনহা শুনছিল, তার সাথে সাথে উনি কিনুকে স্ক্যানও করেন, যেখানে তিনি জানতে পারেন ও এখন ইমর্টাল লেভেলের
এইটি স্টেজে রয়েছে। এটা দেখে গ্র্যান্ডমা ইনহুয়া বলে, আমি অনেক লোককে তোমার প্রশংসা করতে শুনেছি, কিন্তু আজকে আমি তোমাকে নিজের চোখে দেখলাম। তুমি এত ছোট বয়সে এই স্টেজে পৌঁছে গেছো, তুমি সত্যি অনেক বেশি অসাম। এরপরে গ্র্যান্ডমা ইনহুয়া কিনিউকে বলে, এমনিতেও সকল জায়গায় এখন শুধু তোমারই চর্চা চলছে। আমার মনে হয় তোমার এখনকার মতো যা পাওয়ার, সেই অনুযায়ী তোমার বড় বড় লোকেদের সাথে পাঙ্গা নেওয়া একদমই ঠিক হয়নি। কারণ এই কাল্টিভেশন ওয়ার্ল্ড অনেক বেশি খতরনাক। এখানে যে কেউ যে কোনো সময় তোমাকে প্রাণে মারতে পারে। এমনকি তোমার সোল পাপেট এবং তোমার ডিভাইন আর্মারও তোমার প্রাণ বাঁচাতে পারবে না। এর জন্য তোমার নিজের কাল্টিভেশনের উপরে আরও হার্ডওয়ার্ক করতে হবে, যাতে তুমি নিজেকে পাওয়ারফুল বানাতে পারো। এখন এসব কিছু শুনে কিনু বলে, আপনি চিন্তা করবেন না, আমি আরও বেশি প্র্যাকটিস করে নিজেকে পাওয়ারফুল অবশ্যই বানাবো। এখন এসব কিছু চলছিল কি তখনই আকাশে একটা আওয়াজে শোনা যায় যে কিংডংকে বলে, আপনার সাথে এম্পারার ইউ দেখা করতে এসেছে। যেটা শুনে কিংডং এম্পারার ইউ এর সাথে দেখা করতে প্ল্যানেটের বাইরে চলে আসে, যেখানে সে এম্পারার ইউকে বলে, তুমি এই জায়গায় কি করছো? যেটাতে এম্পারার ইউ বলে, আসলে আমি জানতে পেরেছি আমার একটা সুপারিনটেন্ডেন্ট এই জায়গায় এসে কিছু ভুল করেছে, যার কারণে আমি তোমার কাছে পার্সোনালি ক্ষমা চাইতে এসেছি। এটা শুনে কিংডং ওকে বলে, এসব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি নিজে এখানে এসেছো, এই বিষয়টা আমাকে একটু অবাক করছে। এটা শুনে এম্পারার ইউ বলে, চলো আমি সোজাসুজি কথা বলছি, আসলে আমি এই জায়গায় কিনুয়ের জন্য এসেছি। ওই ছেলে আমার ব্লু মার্স ট্রেডকে খারাপ করেছে, এছাড়া ও আমার একটা জেনারেলকে প্রাণে মেরে ফেলেছে। এর জন্য আমার বিচার চাই। আর আমার মনে হয় ব্রাদার কিংডং একদম ঠিক সিদ্ধান্তই নিবে, কারণ তুমি সবসময় নিজের কাল্টিভেশনে ধ্যান দিয়েছো। তুমি এই ছোট্ট ছেলের জন্য মনে হয় না কোনো রিস্ক নিবে। এটা শুনে কিংডং বলে, মনে হচ্ছে তুমি কিছু ভুল ভেবেছো, কারণ আজকে এই জায়গায় কোনো বিচার হবে না, আর তোমার রাগারও কোনো প্রয়োজন নেই। কিনিউ এত দূর থেকে আমার প্ল্যানেটে এসেছে, এর জন্য ও আমার গেস্ট, তাই ওকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। যতক্ষণ ও এই জায়গায় রয়েছে তুমি ওর কিচ্ছু করতে পারবে না। এটা শুনে তো এম্পারার ইউ অনেক বেশি রেগে যায়, আর সে কিংডংকে বলে, তুমি কি জানো তুমি কি করছো? তুমি এক নর্মাল ছেলের জন্য আমাদের মধ্যেকার সম্পর্ককে খারাপ করছো। তার ওপরে তোমার এই ছেলেকে প্রোটেক্ট করার মানে এটা ওর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ ব্যাপার রয়েছে। এখন এ সমস্ত কথা শোনার পরেও কিংডং নিজের সিদ্ধান্ত থেকে একটুকু সরে না। ও যে কোনো মূল্যে কিনিউকে প্রোটেক্ট করতে যাচ্ছিল। এখন এর আগে কিংডং কিছু বলতে পারতো, তখনই সে গ্র্যান্ডমা ইনহুয়ার আওয়াজে শুনতে পায়, যে বলে, ওর রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে নাও, আমরা কিনিউকে এই জায়গায় রাখতে পারবো না। যেটা শুনে কিংডংও এর জন্য এগ্রি হয়ে যায়, কারণ ও যে কোনো মূল্যে গ্র্যান্ডমা ইনহুয়ার কথাকে ফেলতে পারবে না। এর জন্য সে এম্পারার ইউকে বলে, তুমি আমার টেরিটরিতে কিনিউকে কিচ্ছু বলতে পারবে না, আর হ্যাঁ, যদি আমার টেরিটরির বাইরে ওর কিচ্ছু হয় তাহলে সেটা আমার দেখার কথা না। এখন এসব কিছু বলার পরে কিংডং কিনিউকেও সেখানে ডেকে নেয়, যেখানে কিনিউ ওনাকে বলে, যদি আপনি সিদ্ধান্ত নিয়েই থাকেন তো আমি আপনাকে কিচ্ছু বলবো না, কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যতটা দূরে সম্ভব আমাকে এখান থেকে টেলিপোর্ট করুন। যেটা শুনে কিংডংও ওর কথা মেনে নেয়। এরপরে আমরা দেখতে পাই কিংডং নিজের টেলিপোর্টেশন টেকনিকের ইউজ করে কিনিউকে ওই জায়গা থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এখন কিনিউয়ের যাওয়ার পরে কিংডং এম্পারার ইউকে বলে, কিনিউ এখন এখান থেকে চলে গেছে, তাহলে কেননা তুমি আমার সাথে বসে এক কাপ চা পান করো। কিন্তু এম্পারার ইউয়ের তো আলাদাই প্ল্যান ছিল, এর জন্য সে বলে, আজকে না, অন্য একদিন। আর এটা বলে সে ওখান থেকে সোজা নিজের অ্যাসিস্ট্যান্ট মুয়ানের কাছে চলে আসে, আর ওকে বলে, তুমি কি সমস্ত কিছু রেডি করে ফেলেছো? যেটাতে মুয়ান বলে, ইয়েস মাস্টার, আমি সমস্ত কাজ করে ফেলেছি। মুনলাইট স্টারে 3 ধরনের টেলিপোর্টেশন সিস্টেম রয়েছে, যেগুলোর এক্সিট পয়েন্টের জায়গায় আমি নিজের লোকেদেরকে পাঠিয়ে দিয়েছি। এই কারণে আজকের দিন ওই ছেলে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এটা শুনে এম্পারার ইউ অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে বলে, তুমি যখনই কোনো নতুন আপডেট পাবে আমাকে তৎক্ষণাৎ ইনফর্ম করে দিও। এরপরে সিন শিফট হয়ে মুনলাইট স্টারে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই কিংডং গ্র্যান্ডমা ইনহুয়াকে জিজ্ঞেস করে, আপনি এমনটা কেন করলেন? যেটাতে গ্র্যান্ডমা ইনহুয়া বলে, কিনিউ কোনো ছোট্ট বাচ্চা ছেলে নয় যে আমরা ওকে বাচ্চাদের মতো ট্রিট করব। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে ও নিজেকে এই প্রবলেমের হাত থেকে নিজেই বের করতে পারবে। তার সাথে সাথে গ্র্যান্ডমা ইনহুয়া বলে, এমনিতেও কিনিউয়ের লক্ষ্য অনেক বড়, আর যদি ওকে ওই লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে ওকে প্রবলেমের সাথে ডিল করা নিজেকেই শিখতে হবে, আর এটাতে ওর কিছু এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। যেটা শুনে কিংডং বুঝতে পেরে যায় গ্র্যান্ডমা ইনহুয়া কিনিউকে ট্রেন করতে চাচ্ছেন, আর এর জন্যই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার সাথে সাথে ওর কিনিউয়ের জন্য অনেক বেশি চিন্তাও হচ্ছিল, কারণ কিংডং জানতো এম্পারার ইউ নিশ্চয়ই কিনিউয়ের জন্য কোনো জাল বিছিয়েছে। তার সাথে সাথে ডেমন এম্পারারও ওর পিছনে পড়ে আছে। এখন এসবও শুনে গ্র্যান্ডমা ইনহুয়া কিংডংকে শান্ত করে বলে,
তুমি একদমই চিন্তা করো না। কিনিউয়ের কাছে কিছু মূল্যবান ট্রেজার রয়েছে, যেগুলোর ইউজ করে সে নিজেকে ছোটো মোটো ট্র্যাপের হাত থেকে তো বাঁচিয়েই নিবে। এরপরে সিন শিফট হয়ে কিনিউয়ের উপরে চলে আসে, যে টেলিপোর্ট হয়ে অনেকে দূরে চলে এসেছিল। কিন্তু যখনই ও সেই জায়গায় পৌঁছায়, ওর ওপরে কেউ হামলা করে দেয়, যেটা ডচ করে কিনিউ যখনই নিজের সামনে দেখে, তো সে দেখতে পায় ওর সামনে 20 জন ইমর্টাল এম্পারার দাঁড়িয়ে আছে, যারা ওকে ধরতে চাচ্ছিল। এটা দেখে কিনিউ তৎক্ষণাৎ নিজের মিটিওর ফিঙ্গার টেকনিকের ইউজ করে দেয়, যাতে সে ওদের সবাইকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। আর এমনটা করার পরে ও তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই ওই জায়গায় এম্পারার ইউয়ের সুপারিনটেন্ডেন্ট মিস্টার হোয়াইটও প্রেজেন্ট ছিল, যে নিজের সাথীদেরকে বলে যাই হয়ে যাক না কেন, আমাদের কিনিউকে জীবিত অবস্থায় ধরতেই হবে। যেটা শুনে ওরা সবাই কিনিউকে ফলো করা শুরু করে দেয়। তার সাথে সাথে মিস্টার হোয়াইট রাস্তায় কিনিউয়ের ওপরে হামলাও করছিল। অন্যদিকে এম্পারার ইউ দূর থেকে সব কিছু দেখছিল। এর জন্য সে কিনিউকে বলে, যদি তুমি আমাকে বুক অফ 10,000 বিস্ট এবং স্ক্রোল অফ মিস্টিক গড ট্রেজার দিয়ে দাও, তো আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার উপর একটু দয়া দেখাবো। কিন্তু কিনিউ এর জন্য একদমই রাজি হয় না। যেটা শুনে মিস্টার হোয়াইট কিনিউকে মারার চেষ্টা করে, যেটাতে কিনিউও ততক্ষণাৎ টেলিপোর্ট হয়ে নিজের স্পিরিচুয়াল মেনশনে চলে আসে, যেখানে সে সোল পাপেটের ইউজ করে নিজের ক্লোন বানাচ্ছিল। অন্যদিকে আমরা মিস্টার হোয়াইটকে দেখি যে এখন কিনিউকে ট্র্যাক করতে পারছিল না, যার জন্য সে এম্পারার ইউকে বলে কিনিউ নিজের একটা সিক্রেট টেকনিকের ইউজ করছে, যার কারণে আমি ওর ব্রিথ ফিল করতে পারছি না। যেটা শুনে এম্পারার ইউ হেসে বলে আমার সামনে এই টেকনিক কাজ করবে না। আর সে ততক্ষণাৎ কিনিউয়ের লোকেশন খুঁজে বের করে ওর উপরে হামলা করে দেয়। আর এই অ্যাটাকের কারণে কিনিউ বাইরে চলে আসে, যেখানে সবাই এখন ওকে দেখতে পারছিল। যার পরে মিস্টার হোয়াইট এবং ওর সাথীরা মিলে কিনিউকে ফলো করা শুরু করে দেয়। কিন্তু কিছু সময় পরে ওরা জানতে পারে এটা তো আসল কিনিউ নয়, বরং ও সোল পাপেট, যে কিনিউয়ের রূপ নিয়ে রেখেছে। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে ওই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছিল। আর কিছুক্ষণ পরে সে সোল পাপেটকেও নিজের কাছে টেলিপোর্ট করে নেয়। এখন কিনিউ সবার হাত থেকে প্রাণ বাঁচিয়ে একটু খুশি হচ্ছিল কি, তখনই ওর ওপরে এক অ্যাটাক হয়ে যায়, যেটা দেখে তো কিনিউ খুবই অবাক হয়। যার পরে কিনিউ লক্ষ্য করে এটা আর কেউ না, বরং ডেমন এম্পারার। এরপরে ডেমন এম্পারার জুটিয়ান কিনিউকে বলে, দ্রুত আমাকে বলো এম্পারার ইউ তোমার কাছ থেকে কী চায়, আর যদি তুমি আমাকে সত্যি বলো তাহলে আমি তোমাকে প্রাণে ছেড়ে দিব, না হলে আজকে তোমার মৃত্যু নিশ্চিত। এখন এম্পারার ইউ নিজের প্ল্যানের বিষয়ে কাউকে জানতে দিতে যাচ্ছিল না। এর জন্য সে খুব দ্রুত এদের মাঝখানে চলে আসে। আর সে জুটিয়ানকে বলে ফাইট করা বন্ধ করো, আমার কিনিউয়ের সাথে একটা পার্সোনাল প্রবলেম আছে, যেটা আমি সলভ করার চেষ্টা করছি। আমি আশা করব তুমি আমাদের মাঝখানে আসবে না। কিন্তু এটাতে জুটিয়ান হেসে বলে, তুমি কি আমাকে বোকা মনে করো? যেটা বলার পরে সে এম্পারার ইউয়ের ওপরেই হামলা করে দেয়। এখন এটা দেখে তো কিনিউ ততক্ষণাৎ পিছনে থাকা এক ইয়েলো প্ল্যানেটে চলে যায়, যেখানে ওর এক খুবই খারাপ ক্র্যাশ ল্যান্ডিং হয়। এখন নিচে আসার পরে কিনিউয়ের মিটিওর স্টোন ওকে হিল করে, কিন্তু ওখানে থাকা সাধারণ লোকেরা কিনিউকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর আমরা জানতে পারি ওখানে থাকা সবাই নর্মাল মানুষ, কারোর কাছেই কোনো রকম সুপার ন্যাচারাল অ্যাবিলিটি নেই। এর কারণে ওরা কিনিউকে একটু ভয়ও পাচ্ছিল। অন্যদিকে আমরা এম্পারার ইউকে দেখি, যে বলে এই ইয়েলো স্টার অনেক বেশি বড়। কিনিউ নিজের প্রাণ বাঁচিয়ে ওখানে চলে গেছে। এখন আমাদের ওকে খুঁজতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। আর এই সমস্ত ভুল জুটিয়ান তোমার, যদি তুমি আমাদের মাঝখানে ইন্টারফেয়ার না করতে তাহলে এমন কিছু হতো না। যেটাতে জুটিয়ান বলে, আমি কোনো ইন্টারফেয়ার করিনি, বরং তুমি আমাদের মাঝখানে এসেছো, কারণ কিনিউয়ের সাথে আমারও কিছু হিসেব নিকেশ পুরো করতে হবে। ও আমারও ব্লু মাস ট্রেডকে খারাপ করেছে। এখন এ সমস্ত কথা শুনে এম্পারার ইউ বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি, আমরা নিজেদের এই প্রবলেম পরে মিটিয়ে নিব। এখনকার মতো আমাদের কিনিউকে ধরার দিকে ধ্যান দিতে হবে। যেটা বলার পরে সে নিজের সাথীদেরকে হুকুম দেয়, দ্রুত কিনিউকে খোঁজা শুরু করে দাও। কিন্তু তখনই জুটিয়ান বলে, এর কোনো প্রয়োজন নেই, আমি কিনিউকে সেন্স করতে পারি। যেটা বলার পরে জুটিয়ান ডেমনিক ব্লাড থিওরি টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়। অন্যদিকে আমরা কিনিউকে দেখি, যার জ্ঞান ফিরে এসেছিল। আর সে ওখানে থাকা নর্মাল লোকেদেরকে দেখে অনেক বেশি অবাক হয়। আর সে ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি ইমর্টাল নও? যেটাতে ওখানে থাকা সাধারণ লোকেরা বলে, না, আমরা সবাই মর্টাল, আমরা ইমর্টাল কাল্টিভেশন মেথডের বিষয়ে জানি না। তার সাথে সাথে আমরা ওই জায়গায় একটা ছোট্ট বাচ্চাকে দেখি, যে নিজের কাঠের তলোয়ারের সাথে খেলছিল। আর সে কিনিউয়ের সামনে এসে বলে, একদিন আমি ইমর্টাল অবশ্যই হব। এটা বলে সে নিজের তলোয়ারকে থ্রো করে সেটার উপরে দাঁড়ানোর চেষ্টা করে। আসলে সে একদম কিনিউয়ের মতো অ্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু সে ঢাপাস করে নিচে উল্টে পড়ে যায়। এরপরে ওই ছোট্ট বাচ্চা কিনিউকে বলে, ব্রিক ব্রাদার, তুমি কি আমাকে ইমর্টাল কাল্টিভেশন শেখাবে? যেটা শুনে কিনিউয়ের নিজের ছোটবেলার কথা মনে পড়ে।
তখনই ওই ছেলের মা এসে বলে আমাকে ক্ষমা করবেন, আমার বাচ্চা এখনও অনেক ছোট, আমাদের আপনাকে ডিস্টার্ব করার কোনো ইন্টেনশন নেই। কিন্তু কিনিউ তো ওই বাচ্চার কথা শুনে ইমপ্রেস হয়ে গিয়েছিল, এর জন্য সে ওর কাছে গিয়ে কথা বলতেই যাচ্ছিল কি তখনই পিছন থেকে এক খুবই পাওয়ারফুল অ্যাস্ট্রয়েড অ্যাটাক ওদের দিকেই আসছিল, যার হাত থেকে বাঁচার জন্য কিনিউ নিজের এবং ওই বাচ্চার আশেপাশে একটা শিল্ড বানিয়ে নেয়। কিন্তু ওই অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার সাথে হিট হয়ে ওখানে থাকা সমস্ত সাধারণ লোকেরা সঙ্গে সঙ্গে মারা যায়। এখন এইরকম খতরনাক সিন দেখে কিনিউ তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে ওই ছোট্ট বাচ্চা নিজের মাকে ডাকতে লাগে, যেটাতে কিনিউ ওই বাচ্চার ঘাড়ে হাত রেখে বলে আমাকে ক্ষমা করে দিও, এখন তোমার মা আর এই দুনিয়ায় বেঁচে নেই। যে কথা শুনে তো ওই বাচ্চা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। অন্যদিকে কিনিউয়েরও অনেক বেশি রাগ হচ্ছিল। তখনই এম্পারার ইউ নিজের সাথীদেরকে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায়, যেটাতে কিনিউ ওকে বলে তুমি এমনটা কেন করলে? তুমি জানো এখানে থাকা সবাই সাধারণ মানুষ, কিন্তু এরপরও তুমি এদের সবাইকে মেরে ফেললে। যেটা শুনে জুটিয়ান এবং এম্পারার ইউ হেসে বলে এতে আমাদের কোনো ভুল নেই, কারণ এখানে থাকা লোকেরা নিজেরাই অনেক বেশি উইক। এখন এটা বলে জুটিয়ান কিনিউয়ের ওপরে হামলা করতে যাচ্ছিলই কি কিনিউ ওই বাচ্চাকে নিয়ে সোজা নিজের স্পিরিচুয়াল মেনশনে চলে আসে। এখন শুরুতে তো ওরা বুঝতে পারছিল না কিনিউ কোথায় গিয়েছে, কারণ ওর স্পিরিচুয়াল এনার্জিকে এখন ফিল করা যাচ্ছিল না, যেটাতে এম্পারার ইউ বলে মনে হচ্ছে ও নিজের স্পিরিচুয়াল মেনশনের ইউজ করছে। আর ওই ট্রেজারও কিনিউ লি ইয়াং রিয়েলামে পেয়েছে। এখন এই কথা শুনে জুটিয়ান এম্পারার ইউকে বলে এখন যেহেতু তুমি লি ইয়াং রিয়েলামের বিষয়ে সব কিছু জানো, এর জন্য আমাদের একে অপরের থেকে আর বেশি কথা লুকোনো ঠিক হবে না। আমি জানি কিনিউয়ের কাছে 10,000 বিস্ট স্ক্রোল এবং মিস্টিক গোল্ডেন স্ক্রোল ট্রেজার রয়েছে, তুমি সেগুলোর জন্যই কিনিউকে ফলো করছো তাই না? যেটা শুনে এম্পারার ইউ বলে হ্যাঁ, এখন যেহেতু তুমি সব কিছু জানতেই পেরে গেছো, তাহলে আমরা এসব কথা না বলে কিনিউকে ধরার দিকে ধ্যান দিই। এরপরে সে নিজের সুপারিনটেন্ডেন্টকে বলে এলিমেন্টাল ফায়ার ফরমেশনকে অ্যাক্টিভেট করো। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট মুয়ান অনেক বেশি ঘাবড়ে যায়, আর সে বলে মাস্টার আপনি জানেন এই জায়গায় 4 বিলিয়নের থেকেও বেশি লোক রয়েছে, যদি আমরা ওই টেকনিকের ইউজ করি তাহলে সবাই মারা যাবে। কিন্তু এম্পারার ইউ তো কোনো কথা শোনে না, সে বলে আমি যখন বলেছি করতে তো করো। যেটা শোনার সাথে সাথেই এম্পারার ইউ এর সুপারিনটেন্ডেন্টরা ওই প্ল্যানেটের বাইরে চলে আসে, যেখানে ওরা এক খুবই ডেডলি ফরমেশনকে ক্রিয়েট করা শুরু করে দেয়, যার ভিতর থেকে বেরোনো হ্যাভেনলি ফ্লেমের ইউজ করে ওরা ওই প্ল্যানেটকে ডিস্ট্রয় করছিল, যাতে ওরা কিনিউয়ের কোর খুঁজতে পারে। অন্যদিকে কিনিউ নিজের স্পিরিচুয়াল মেনশনে বসেছিল, কিন্তু ওই জায়গাতেও এই ফ্লেমের এনার্জি ফিল হচ্ছিল। এটা দেখে তো কিনিউ অনেক বেশি অবাক হয়ে যায়। এর জন্য সে ততক্ষণাৎ ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে মাস্টার লিওনের দেওয়া আর্টিফ্যাক্টে চলে যায়। অন্যদিকে আমরা বাইরে দেখি যেখানে এম্পারার ইউ এর সাথীরা ব্লু হ্যাভেনলি ফ্লেমের ইউজ করে ওখানে থাকা সাধারণ লোকেদেরকে মারছিল। তার সাথে সাথে এম্পারার ইউও নিজের স্কাই ফ্লেমের ইউজ করে, যার কারণে ওই হ্যাভেনলি ফ্লেম আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। আর কিছু সময়ের মধ্যেই ওই প্ল্যানেট সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। তার সাথে সাথে এম্পারার ইউ কিনিউয়ের কোরও খুঁজে পেয়ে যায়, যেখানে কিনিউ এখনও মাস্টার লিওনের দেওয়া আর্টিফ্যাক্টে প্রেজেন্ট ছিল। তার সাথে সাথে ওর খুব রাগও হচ্ছিল, কিন্তু এখনকার মতো ওর পাওয়ার এত বেশি ছিল না যে সে এম্পারার ইউ এবং ডেমন এম্পারারকে হারাতে পারবে। এই কারণে কিনিউ ডিসাইডে করে সে এই জায়গায় বসে কাল্টিভেশন করবে। আর আমরা তো জানি এই আর্টিফ্যাক্টের টাইম খুবই স্লো। এরপরে কিনিউ নিজের বিস্ট প্যাট্রামের ইউজ করে নিজের অ্যাসিস্ট্যান্টকে সেখানে ডাকে, আর ওকে বলে এই বাচ্চাকে ইমর্টাল কাল্টিভেশন শিখিও, যাতে এ নিজেকে পাওয়ারফুল বানাতে পারে। যেটা শুনে ওই অ্যাসিস্ট্যান্ট ঠিক এমনটাই করে। অন্যদিকে আমরা বাইরের সিন দেখি যেখানে জুটিয়ান কিনিউয়ের স্পিরিচুয়াল মেনশনের শিল্ডকে ব্রেক করার চেষ্টা করছিল, কিন্তু ওই শিল্ড অনেক বেশি স্ট্রং ছিল। যেটা দেখে এম্পারার ইও নিজের ডিভাইন তলোয়ারের সাহায্যে ওই শিল্ডকে ব্রেক করতে লাগে, কিন্তু এরপরও সে ফেল হয়ে যায়। ওরা বুঝতে পারছিল না ওরা কি করে এই ডিফেন্স সিস্টেমকে ব্রেক করবে, আর যদি ওরা ডিফেন্স সিস্টেম ব্রেকই করতে না পারে তাহলে ওরা কিনিউকে ধরবে কিভাবে। অন্যদিকে আমরা কিনিউকে দেখি যে অনেক সময় ধরে কাল্টিভেশন করছিল, যার কারণে ও নিজের লেভেলকেও ব্রেক থ্রু করে নেয়, যেখানে সে এখন ব্ল্যাক হোল লেভেলের লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছিল। আর কিনিউয়ের পাওয়ার আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন আমরা তো জানি কিনিউয়ের পাওয়ার যত বেশি বাড়বে ওর 10,000 বিস্ট প্যাট্রামের পাওয়ারও বৃদ্ধি পাবে। এরপরে কিনিউ বিস্ট প্যাট্রামের ইউজ করে সেই জায়গায় 3 খুবই পাওয়ারফুল বিস্টকে বাইরে আনে, যাদের মধ্য থেকে দুজনকে তো কিনিউ আগে থেকেই চিনত। আর বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু এই বিস্ট লি ইয়াং রিয়েলামের গেটকিপার ছিল, আর কিনিউ এর সাথে একবার ফাইটও করেছে। আর তখন লি ইয়াং রিয়েলামের এম্পারার কিনিউকে বাঁচিয়েছিল।
আর এই মাঝখানের বৃষ্টির নাম হলো বুলান, যার সাথে কিনিউয়ের সাক্ষাৎ লিয়াম রিয়েলামের প্যালেসে হয়েছিল। এখন বুলান কিনিউকে আবারও দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এর জন্য সে কিনিউকে বলে এত বছর পরে তোমার সাথে আবারও সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগছে। অন্যদিকে ওই গেট কিপার বিস্ট কিনিউকে বলে প্রথমবার যখন আমাদের সাক্ষাৎ হয়েছিল তখন তুমি অনেক বেশি দুর্বল ছিলে, কিন্তু তুমি এখন প্রায় এক এম্পারার লেভেলের কাছাকাছি পৌঁছে গেছো। মানতে হবে তুমি অনেক বেশি হার্ডওয়ার্ক করছো। এখন ওখানে 3 নাম্বার যে বিস্ট ছিল তাকে কিনিউ চিনত না। এর জন্য বুলান ওর ইন্ট্রোডাকশন দিয়ে বলে এর নাম হলো আউবুজি, যে এক মিউটেটেড ডিভাইন ড্র্যাগন বিস্ট। এখন কিনিউ ওর লেভেল চেক করে বলে তুমি তো এক 8 লেভেলের বিস্ট এম্পারার, যে এম্পারার ইউকেও খুব সহজেই সারপাস করতে পারবে। এখন বুজি নাম শুনে কিনিউয়ের মনে পড়ে এটা তো সে আগেও কোথাও শুনেছে। এরপরে কিনিউ বলে তুমি আবার বুমিংয়ের ভাই নয় তো। অন্যদিকে সিন শিফট হয়ে এম্পারার ইউয়ের ওপরে চলে আসে, যে টেম্পল অফ লস্ট গডে এসেছিল, কারণ সে অনেক বছর ধরে কন্টিনিউ চেষ্টা করার পরেও কিনিউয়ের ডিফেন্স শিল্ডকে ব্রেক করতে পারেনি। এখন ওই জায়গায় থাকা এক মেয়ে এম্পারার ইউকে দেখে বলে আমি গত হাজারো বছরে তোমাকে আমার টেম্পলে দেখিনি, তুমি এখানে কি করছো? আমি জানি তোমার নিশ্চয়ই কোনো সাহায্যের প্রয়োজন, না হলে তুমি আমাকে কেন মনে করতে? এম্পারার ইউ এটা শুনে বলে জিনু এমনটা বলো না, আমি জানি আমি যা সব কিছু করেছি সেগুলো ভুল ছিল, কিন্তু আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি তোমার জন্য স্ক্রোল অফ মিস্টিক গড ট্রেজার নিয়ে আসবো, যেটাকে আমি হাজার বছর ধরে এখানে সেখানে খুঁজেছি, কিন্তু যখন আমি ওটা পেতেই চলেছিলাম তখন একটি ছেলে ওটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আর এখন আমি ওকে ধরতে পারছি না। এর জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। এটা শুনে জিনু অনেক বেশি নিরাশ হয়ে বলে তুমি শুধু স্ক্রোল অফ মিস্টিক গডই হারাওনি, বরং তার সাথে সাথে তুমি আমার ভালোবাসাকেও হারিয়ে ফেলেছো। তোমার কি সেই সময়ের কথা মনে নেই যখন আমরা একে অপরকে ভালোবাসতাম? এম্পারার ইউ এটা শুনে বলে আমি এর জন্য অনেক বেশি লজ্জিত। আমি জানি আমি পাওয়ারের চক্করে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তোমার ভালোবাসা এখনো ভুলিনি। তোমার দেওয়া ওই গিফট আমি এখনো নিজের কাছে রাখি। এটা বলার সাথে সাথেই সে নিজের কাছ থেকে একটা পার্ল বের করে জিনুকে দিয়ে বলে এটা সবসময় আমাকে তোমার কথা মনে করায়। অন্যদিকে আমরা কিনিউ এবং বুজিকে দেখি, যেখানে বুজি বলে হ্যাঁ বুমিং আমার ভাই, তুমি ওকে কি করে চিনো, ও কি ঠিক আছে? যেটাতে কিনু বলে হ্যাঁ চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপরে কিনু বুলানকে বলে এমনিতে তো তুমি লিয়াং রিয়েলামকে প্রোটেক্ট করতে, তাহলে তুমি আমাকে সাহায্য করার জন্য কেন চলে আসলে? যেটাতে বুলান হেসে বলে না, মনে হয় তুমি কিছু ভুল ভেবেছো। তার সাথে সাথে গেটকিপারও বলে তোমার ভুল ধারণা হয়ে গেছে। যার পরে বুজি বলে আমরা এই 3 বিস্ট অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য আমরা কারোর আদেশ পালন করি না, আর যদি তুমি আমাদেরকে দিয়ে কিছু করাতে চাও তাহলে তোমাকেও আমাদেরকে কিছু দিতে হবে। আমি এভাবেই তোমাকে সাহায্য করব না। হতে পারে আমি এই স্কুলের মধ্যে আটক রয়েছি, কিন্তু এরপরও আমি তোমার কথা এমনি এমনি শুনবো না। এ সমস্ত কথা শুনে বুলান কিনিউকে বলে আসলে বুজি অনেক বেশি জেদি পারসন। যখন লিয়াং রিয়েলামের এম্পারার একে আটক করেছিল তখন এ প্রমিস করেছিল এ শুধু লাইফ অ্যান্ড ডেথের সিচুয়েশনেই আমাদের এম্পারারকে সাহায্য করবে। এটা শুনে বুজি বলে হতে পারে তুমি এখন বিস্ট প্যাট্রামের নতুন মাস্টার হয়েছো, কিন্তু তোমার পাওয়ার আমার থেকে অনেক কম, আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকেও লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তোমাকে আমায় প্রমিস করতে হবে যখনই তুমি ডিভাইন রিয়েলামে পৌঁছে যাবে তুমি আমাকে মুক্ত করে দিবে। যেটা শুনে কিনু এর জন্য মেনে যায়। যার পরে কিনু বুলান এবং গেট কিপারকে মাস্টার লিয়ানের দেওয়া আর্টিফ্যাক্টের বিষয়ে বলে, আর সে বলে এখানকার 1 বছর বাইরের 10 বছরের সমান। যেটা শুনে বুলান এবং গেটকিপার বলে তুমি আমাদেরকে মুক্ত না করলে কি হবে সেই বিষয়ে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা সব সময় তোমাকে সাহায্য করব, কিন্তু এর বদলে আমরা চাই তুমি আমাদেরকে এখানে কাল্টিভেশন করার সুযোগ দাও। যেটা শুনে কিনু এর জন্য এগ্রি হয়ে যায়। এরপরে বুলান কিনুকে বলে এখন তোমার ফাইট এম্পারার ইউ এবং ওর ওয়াইফের সাথে হতে চলেছে, যাদের কাছে 2 ডিভাইন আর্টিফ্যাক্ট ওয়েপেন রয়েছে। তুমি ওদের মোকাবিলা একা তো করতে পারবে না, এর জন্য তোমার আমাদের মধ্য থেকে একজনের সাহায্যের প্রয়োজন পড়বে। এখন এটা শুনে বুজি কিনুকে বলে যদি তুমি আমাকে এই জায়গায় কাল্টিভেশন করার পারমিশন দাও তাহলে এই ফাইটে আমি তোমাকে সাহায্য করতে পারি। এখন কিনু এই ডিল মেনে নেয়। অন্যদিকে বাইরে আমরা দেখতে পাই যেখানে এম্পারার ইউ এবং জিনু নিজেদের 2 ডিভাইন আর্টিফ্যাক্ট ওয়েপেন কম্বাইন করে এক খুবই পাওয়ারফুল হামলা করে, যাতে ওরা কিনুয়ের ডিফেন্সকে ব্রেক করতে পারে। কিন্তু এর আগেই ওই জায়গায় বুজি নিজের ড্র্যাগন ফর্মে চলে আসে, যে ওদের ওই অ্যাটাককে ব্লক করে নেয়। এখন এম্পারার ইউ ওকে সেই জায়গায় দেখে ওর ওপরে স্ল্যাশ অ্যাটাক করার চেষ্টা করে, যেটা বুজি নিজের এনার্জির সাহায্যে খতম করে দেয়। তার সাথে সাথে বুজি নিজের 4 ক্লোনও বানিয়ে ফেলে,
যার পরে সে ওখানে থাকা এম্পারার ইউ এর সমস্ত সুপারিনটেন্ডেন্টকে মারতে লাগে। এখন বুজির পাওয়ার এত বেশি ছিল যে মিস্টার হোয়াইটও ওর সামনে টিকতে পারে না, আর সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এম্পারার ইউ এবং জিনু বুজির মোকাবিলা করতে পারছিল না, আর এরপরে বুজি নিজের হিউম্যান ফর্মে চলে আসে, যাকে দেখে এম্পারার ইউ চিনতে পেরে যায়। আর সে বলে, বুজি, তুমি আমাদের ম্যাটারে ঢুকে একদমই ঠিক করনি। এখন এম্পারার ইউ এটাও জানতো বুজি অনেক বেশি পাওয়ারফুল, এর জন্য সে ওখান থেকে পালানোর চেষ্টা করে, যেটাতে বুজি নিজের এনার্জির সাহায্যে ওদের পিছু করে। এখন এম্পারার ইউ আর জিনুর কাছে যখন পালানোর কোনো রাস্তা থাকে না, তো ওরা ডেমন এম্পারারের ওপরে হামলা করে ওকে ওখানেই ছেড়ে দেয়, যাতে ওরা নিজেদের প্রাণ বাঁচাতে পারে। এখন ডেমন এম্পারারকে নিজের সামনে একা দেখে কিনিউ ওকে বলে, তোমার বন্ধুরা কোথায় গেল? যেটাতে জুটিয়ান রেগে বলে, আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমি তোমার জন্য একাই যথেষ্ট। এরপরে সে বুজিকে বলে, তোমার ড্র্যাগন ক্ল্যান আর আমার ডেমন ক্ল্যানের মধ্যে সবসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল, আর এই কারণে যদি তুমি আমাদের মাঝখানে আসার চেষ্টা করো তাহলে আমাদের বন্ধুত্ব খারাপ হয়ে যাবে। যেটাতে বুজি বলে, তুমি একদমই চিন্তা করো না, যতক্ষণ না পর্যন্ত কিনিউ খুব খারাপভাবে ইনজোর্ড হচ্ছে ততক্ষণ আমি তোমাদের মাঝখানে আসবো না। যেটা শুনে ডেমন এম্পারার খুশি হয়ে যায়, আর সে কিনিউয়ের ওপরে এনার্জির সাহায্যে হামলা করে, যেটা কিনিউ নিজের তলোয়ারের সাহায্যে ব্লক করে নেয়। তার সাথে সাথে কিনিউ নিজের আলটিমেট ফিঙ্গার টেকনিকেরও ইউজ করে, যার পাওয়ার এখন অনেক বেড়ে গিয়েছিল। এর কারণে জুটিয়ান খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। জুটিয়ান কিনিউয়ের এরকম পাওয়ার দেখে বুঝতে পেরে গিয়েছিল সে এখন ওর থেকে জিততে পারবে না, এই কারণে এখান থেকে পালানোই বুদ্ধিমানের কাজ হবে। যেটা বলার সাথে সাথে সে নিজের এসকেপ টেকনিকের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। কিনিউ এবং বুজি এই মুহূর্তে ডেমন এম্পারারকে ফলো করে না, কারণ ওদের অন্য কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। এদিকে আমরা টেম্পল অফ লস্ট গডে দেখি, যেখানে এম্পারার ইউ এবং জিনু পৌঁছে গিয়েছিল। এরপরে এম্পারার ইউ উদাস হয়ে বলে, আমি জানতাম না যে আমরা স্ক্রোল অফ মিস্টিক গড হাসিল করতে পারবো না, তার সাথে সাথে আমি তোমার লাইফকেও বিপদের মধ্যে ফেলে দিলাম। যেটাতে জিনু বলে, কোনো ব্যাপার না, এমনিতেও এটা গত হাজারো বছরে আমার জীবনের সবথেকে ভালো দিন ছিল, কারণ আমি পুরনো এম্পারার ইউকে অনুভব করতে পারছি যে আমাকে ভালোবাসতো। যেটাতে এম্পারার ইউ বলে, আমি সবসময় তোমাকে ভালোবাসতাম, তুমি আমার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ পার্সন, আমি ভবিষ্যতে এমন কিছু করব না যাতে আমাদেরকে আবারও আলাদা হতে হয়। এরপরে বুজি কিনিউকে বলে, আমি নিজের প্রমিস পুরো করেছি, এই কারণে তুমি এখন আমাকে আবারও 20টা স্ক্রোলে পাঠিয়ে দিতে পারো। যেটাতে কিনিউ ঠিক এমনটাই করে। এখন সমস্ত প্রবলেম খতম হওয়ার পরে কিনিউয়ের মনে পড়ে ও তো নিজের বন্ধুদের খোঁজ করছিল, এর জন্য সে নিজের যাত্রায় বেরিয়ে পড়ে। যেখানে নেক্সট সিনে আমরা দেখি কিনিউ একটা রেস্টুরেন্টে বসে চা পান করছিল, আর এখন কিনিউ অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল, যেখানে সবাই শুধু ওর বিষয়ে কথা বলছিল। ওরা একে অপরকে বলে, তুমি কি এই খবর পেয়েছো, ইমর্টাল ওয়ার্ল্ডে এক নতুন ছেলের আবির্ভাব ঘটেছে যার নাম কিনিউ, আর ওকে তো এম্পারার ইউ ভয় পায়, আর আমি তো এমনটাও শুনেছি ও ডেমন এম্পারারকে এত বেশি ইনজোর্ড করে দিয়েছিল যে সে কয়েকদিন পর্যন্ত নিজের জায়গা থেকে নড়তেও পারেনি। এখন এদের এ সমস্ত কথা দূরে বসে থাকা কিনিউ শুনছিল। এরপরে কিনিউ বুমিংয়ের গুপ্তচর মানে মিন হংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ ও হাওফির খবর কালেক্ট করতে 20টি ক্ল্যানে গিয়েছে। এখন কিনিউ ওর সাথে কানেক্ট করতে পারছিল না, যেটা ওখানকার ওয়েটারও দেখে নেয়। এর জন্য সে কিনিউয়ের কাছে এসে ওকে বলে, আপনি এখানে সিগন্যাল পাবেন না, কিন্তু আমি এক এমন জায়গার বিষয়ে জানি যে জায়গায় আপনি কানেকশন পেতে পারেন। যেটা শুনে কিনিউ ওই ওয়েটারকে 3 ক্রিস্টাল দিয়ে দেয়। এটাতে ওই ওয়েটার খুশি হয়ে বলে, এখানে কাছেই এক ইয়েলো স্টোন স্টার রয়েছে, আর আমি শুনেছি ওখানকার লোকেরা কিছু সিক্রেট ফরমেশনের ইউজ করে এক স্ট্রং কানেকশন নেটওয়ার্কও বানিয়েছে, যেটার ইউজ করে আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন। এখন এটা শুনে কিনু সোজা ইয়েলো স্টার প্ল্যানেটে চলে যায়, যেখানে গিয়ে সে বলে, আমার নাম হলো মিটিওর, আর আমি আপনাদের কমিউনিকেশন টাওয়ারে ইউজ করতে চাই। যেখানে তো প্রথমে ওখানে থাকা প্যালেস থেকে একটা সার্ভেন্ট বাইরে আসে। এখন কিনু যেহেতু নিজের অরিজিনাল নাম বলেনি, এই কারণে ওই সার্ভেন্ট ওকে চিনতে পারে না, আর তাই সে রেগে কিনুকে বলে, তুমি কি জানো এই কমিউনিকেশন টাওয়ার কত বেশি মূল্যবান, তুমি এভাবে এখানে আসতে পারো না। এখন ও এভাবে কথাবার্তা বলছিল কি তখনই সেখানে প্যালেসের মাস্টার চলে আসে, যে নিজের সার্ভেন্টকে বকাবকি করে বলে, তুমি এভাবে অতিথিদের সাথে কথা বলতে পারো না। যার পরে ওই মাস্টার কিনুয়ের লেভেল চেক করে, যেখানে সে জানতে পারে কিনু ব্ল্যাক হোল লেভেলের লাস্ট স্টেজে পৌঁছে গেছে, যেটা খুবই খতরনাক লেভেল। এর জন্য ওই পার্সন বলে, আমার নাম হলো শিফহ্যাং, আর আমি এখানকার মাস্টার। এখন কিনু ওর কথা শুনে বলে, আমার একটা প্রয়োজনীয় কাজের জন্য তোমার কমিউনিকেশন টাওয়ারের প্রয়োজন।
এখন এটা বলার সাথে সাথেই সে নিজের কাছ থেকে 2 গ্রিন ক্রিস্টাল বের করে ওকে দিয়ে দেয়, যেটাতে শি ফ্যাং বলে যদি আমি আপনার মতো পাওয়ারফুল লোকের কাছে আসতে পারি সেটা তো আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি এর জন্য আমাকে রিওয়ার্ডও দিচ্ছেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। যেটাতে কিনু বলে তুমি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছো, এর জন্য এটা তোমার প্রাপ্য। যেটা শুনে শি ফ্যাং বলে ঠিক আছে, আমি আপনার জন্য কমিউনিকেশন টাওয়ারের রাস্তা ওপেন করে দিচ্ছি। এখন রাস্তা ওপেন হওয়ার সাথে সাথেই কিনু সোজা ওই জায়গায় চলে যায়, যেখানে গিয়ে কিনু দেখে ওর সামনে তো এক অনেক বড় টেলিকমিউনিকেশন টাওয়ার রয়েছে, যেটার ইউজ করে সে মিন হংয়ের সাথে কথা বলে। মিন হং কিনুকে দেখে বলে তোমার নাম তো চারিদিকে অনেক বেশি ছড়িয়ে পড়েছে। যেটাতে কিনু বলে হ্যাঁ ওসব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি কি হাওফির বিষয়ে কোনো খবর পেয়েছো? এটা শুনে মিন হং বলে হ্যাঁ আমি ওর লোকেশন পেয়ে গেছি, কিন্তু আমি সেই বিষয়ে তোমাকে বলতে পারবো না, কারণ তুমি চেয়েও ওই জায়গায় যেতে পারবে না। এর জন্য ভালো এটাই হবে প্রথমে তুমি আমার প্ল্যানেটে চলে এসো, যেখানে আমরা একটা প্ল্যান করার পরেই ওই জায়গায় যাব। যেটা শুনে কিনু ওকে বলে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করতে আসছি। এখন যাওয়ার আগে কিনু ভাবে এই কমিউনিকেশন টাওয়ার তো অনেক বেশি কাজের, যদি আমি এটা কিনে নেই তাহলে ফিউচারে এটা আমার অনেক কাজে আসতে পারে। এর জন্য কিনু বাইরে এসে শি ফ্যাংকে বলে আমি তোমার এই কমিউনিকেশন টাওয়ারকে কিনতে চাই, যার বদলে ও শি ফ্যাংকে এক খুবই হাই কোয়ালিটির ইমর্টাল ওয়েপেন দিয়ে দেয়, যেটা ওই কমিউনিকেশন টাওয়ারের থেকে অনেক বেশি দামি ছিল। এখন ওই ওয়েপেন পেয়ে তো শি ফ্যাং খুশি হয়ে যায়, আর সে কিনুকে ধন্যবাদও জানায়। যার পরে কিনু ওই কমিউনিকেশন টাওয়ারকে নিজের স্টোরেজ রিংয়ে রেখে মিন হংয়ের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে মিন হং কিনুয়ের জন্য অপেক্ষা করছিল। এখন কিনুয়ের ওখানে আসার সাথে সাথেই মিন হং ওকে বলে আমি তোমার অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করছি, চলো এসো আমি তোমার সাথে কারো সাক্ষাৎ করাচ্ছি, তোমার এক পুরনো বন্ধু তোমার সাথে দেখা করতে চায়। কিনু এই কথা শুনে অবাক হয়ে বলে কোন পুরনো বন্ধু? এখন কিছু দূর যাওয়ার পরে কিনু দেখতে পায় ওর সামনে তো মিং টিয়ান দাঁড়িয়ে আছে। এর জন্য সে খুশি হয়ে বলে তুমি এখানে কি করছো? যেটাতে মিং টিয়ান বলে ওসব কথা আমরা পরে বলবো, আমি শুনেছি তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, এর জন্য কেন না আমরা একটা ফাইট করি। এটা বলার সাথে সাথে মিং টিয়ান নিজের তলোয়ার নিয়ে কিনুয়ের ওপরে হামলা করা শুরু করে দেয়, যেটা দেখে কিনুও নিজের তলোয়ার বের করে ওর সাথে ফাইট করতে লাগে। এখন কিনুয়ের স্পিড অনেকটাই বেশি ছিল, যার কারণে সে মিং টিয়ানের উপরে ভারী পড়ে। এখন এটা দেখে মিং টিয়ান নিজের কিছু পাওয়ারফুল টেকনিকের ইউজ করে যাতে সে কিনুকে হারাতে পারে, কিন্তু কিনু খুব সহজেই ওগুলোর হাত থেকে বেঁচে মিং টিয়ানকে হিটে করে ওকে হাওয়ায় পাঠিয়ে দেয়, যেটাতে মিং টিয়ান রেগে নিজের ফাইনাল বুল অ্যাটাক করে দেয়। এটা দেখে কিনু নিজের ডিভাইন তলোয়ারের সাহায্যে ওটাকেও ব্লক করে ফেলে, যেটা দেখে তো মিং টিয়ান একদম অবাক হয়ে গিয়েছিল। কিন্তু যখনই সে নিচে আসে আমরা দেখতে পাই কিনু খুব দ্রুত মুভ করে নিজের তলোয়ার ওর গলায় রেখে দেয়। এর মানে হলো মিং টিয়ান এই ফাইট হেরে গেছে। এখন এটা দেখে ও হেসে বলে মানতে হবে তুমি সত্যিই এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো। প্রথমে যখন আমি এই কথা শুনেছিলাম যে তুমি এম্পারার ইউ এবং ডেমন এম্পারারকে হারিয়ে ভাগিয়ে দিয়েছো, তো আমার তো বিশ্বাসই হয়নি, কিন্তু এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে তুমি তো পাওয়ারের বিষয়ে আমাকেও পিছনে ছেড়ে দিয়েছো। এখন এই সমস্ত কথা চলছিলই কি তখনই পিছন থেকে 3 বিস্ট চলে আসে, যারা আগে কিনুয়ের সার্ভেন্ট ছিল, কিন্তু কিনু ওদেরকে মুক্ত করে দেয়। এর জন্য সে অবাক হয়ে বলে তোমরা 3 জন এখানে কি করছো? যেটাতে মিং টিয়ান বলে তোমার মুক্ত করে দেওয়ার পরে এরা আমাকে ফলো করা শুরু করে দেয়, এর জন্য এরা আমার সাথেই রয়েছে, কিন্তু এরা যখন তোমার কথা শুনেছে তো এরা তোমার সাথে দেখা করতে চলে এসেছে। এখন কিনু ওদের 3 জনকে দেখে ওদেরকে জিজ্ঞেস করে তোমরা 3 জন তো ম্যাজিক্যাল বিস্ট, তাহলে তোমরা তো নিশ্চয়ই হাওফি এবং শেবলের লোকেশনের বিষয় জানো। যেটাতে ওরা বলে আমরা শেবলের লোকেশনের বিষয় এক্স্যাক্ট তো বলতে পারবো না, কিন্তু লাস্ট টাইম আমাদের অনুভব হয়েছিল ও ফ্লাইং বার্ড ক্ল্যানে কোথাও একটা রয়েছে, কিন্তু আমরা হাওফির বিষয়ে সব কিছু জানি। ও এফ কন্টিনেন্টে কাল্টিভেশন করতে গিয়েছিল, কিন্তু ওখান থেকে বাইরে আসার সময় ওর সাক্ষাৎ এফ এম্পারারের সাথে হয়, যে ফোর্সফুলি হাওফিকে নিজের সাথে রেখে দেয়, যার পরে আমরা ওর আর কোনো খবর পাইনি। এটা শুনে কিনুয়ের হাওফি এবং শেবলের জন্য চিন্তা হতে লাগে, কিন্তু মিং টিয়ান ওকে বলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এমনিতেও আমি গ্রেট বুল এম্পারারের সাথে আগেই কথা বলে নিয়েছি, উনিও তোমার এই ম্যাটারে তোমাকে সাহায্য করবে, ওনার পজিশন অনেক হাই, তার সাথে সাথে উনি এক খুব ভালো এম্পারারও। যেটা শুনে কিনু বলে বুল এম্পারারকে আমাকে চেনে আর উনি কি আমার সাথে দেখা করতে চায়? যেটাতে মিন হং বলে হ্যাঁ তোমার নাম এখন চারিদিকে অনেক বেশি ফেমাস হয়ে গেছে, সমস্ত ডেমন ডেভিল আর ইমর্টাল ওয়ার্ল্ডে শুধু তোমারই নাম। এই সময় শুধু বুল এম্পারারই না বরং অনেক লোকেরা তোমার সাথে দেখা করতে ইচ্ছুক। যার পরে মিং টিয়ান কিনুকে ওয়াইন পান করতে নিয়ে যায়।
অন্যদিকে সিন শিফট হয়ে বুমিংয়ের উপরে চলে আসে, যে নিজের স্পিয়ার ইউজ করে ট্রেনিং করার চেষ্টা করছিল, কিন্তু সে অনেক বেশি ডিস্টার্ব হয়েছিল। এখন এই বিষয়টা ওর ওয়াইফও দেখে নেয়, যে আসার সাথে সাথেই বুমিংকে বলে, যখন থেকে তুমি নিজের ভাইয়ের খবর পেয়েছো তখন থেকে তোমাকে অনেক বেশি ডিস্টার্ব মনে হচ্ছে। যেটাতে বুমিং উত্তর দেয়, জানি না কেন আমার মনটা খালি খালি লাগছে। যেটাতে ওর ওয়াইফ ওকে বলে, তোমার বুজিকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ও অনেক বেশি পাওয়ারফুল, এমনকি এম্পারার ইও ওর মোকাবিলা করতে পারবে না, এর জন্য ও সেফ থাকবে। যেটাতে বুমিং বলে, হ্যাঁ আমি জানি ওকে কেউই হারাতে পারবে না, কিন্তু আমি অন্য কিছু একটা ভেবে চিন্তায় আছি। যেটাতে ওর ওয়াইফ বলে, বুজি এই মুহূর্তে কিনুয়ের সাথে আছে, যদি তুমি ওর সাথে দেখা করতে চাও তাহলে ওর কাছে চলে যাও। যেটাতে বুমিং উত্তর দেয়, এটাই তো প্রবলেম, আমি জানি না আমার ভাই আমাকে এখন ঘৃণা করে কিনা, কারণ ড্র্যাগন ক্ল্যান ছেড়ে দেওয়ার সময় ও অনেক বেশি রেগেছিল। আমি জানি না ও ড্র্যাগন ক্ল্যানের এখন কাউকে দেখতে চাইবে কিনা। যেটাতে বুমিংয়ের ওয়াইফে বলে, যদি ও তোমার সাথে দেখা করতে মানা করে দেয় তবুও ও তোমার ভাই, এর জন্য তোমার ওকে বোঝাতে হবে। যেটাতে বুমিং বলে, হ্যাঁ তুমি এই কথাটা তো ঠিকই বলেছো, কিন্তু ফাদার কি বুজির বিষয়ে কিছু জানে? তখনই সে কারোর একটা আওয়াজে শুনতে পায়, যে বলে, হ্যাঁ নিশ্চয়ই জানে। এখন এই পার্সন আর কেউ না, বরং ড্র্যাগন ক্ল্যানের লিডার ড্র্যাগন এম্পারার ছিল। এরপরে নেক্সট সিনে আমরা এদের তিনজনকে এক জায়গায় দেখি, যেখানে বুমিংয়ের ওয়াইফ ওদেরকে চা দিচ্ছিল। তার সাথে সাথে বুমিংয়ের ওয়াইফ ড্র্যাগন এম্পারারের জন্য এক স্পেশাল ধরনের এলেক্সিয়ারও বানিয়েছিল, যেটা সে গিফটের স্বরূপ ওনাকে দেয়, যেটা ড্র্যাগন এম্পারারও অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে বুমিং নিজের ফাদারকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিসের জন্য এসেছো? যেটাতে ড্র্যাগন এম্পারার বলে, আমি শুধু এখানে এটাই জানতে এসেছি তোমার সাথে কি বুজির সাক্ষাৎ হয়েছে, কারণ আমি শুনেছি ও কিনুয়ের সাথে আছে, আর কিনু তো তোমার অনেক ভালো বন্ধু। যেটাতে বুমিং বলে, না অনেক সময় ধরে আমার কিনুয়ের সাথে দেখা হয়নি, কিন্তু আমি জানি ও বিস্ট কন্টিনেন্টের দিকে যাচ্ছে। যেটা শুনে ড্র্যাগন এম্পারার এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে বলে, যদি তুমি জানো কিনু কোথায় যাচ্ছে তাহলে কেন না আমরা ওর সাথে গিয়ে সাক্ষাৎ করি। কিন্তু যখন ওনার অনুভব হয় উনি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছেন, তো উনি আবারও নর্মাল হয়ে বলেন, এই চক্করে আমাদের বুজির সাথেও দেখা হয়ে যাবে। যেটাতে বুমিংয়ের ওয়াইফ বলে, এটা তো অনেক ভালো কথা, তোমরা বাবা ছেলে গিয়ে বুজির সাথে দেখা করে এসো, যার কারণে বুজিরও খুব ভালো ফিল হবে। কিন্তু অন্যদিকে বুমিং নিজের ফাদারকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বুজির সাথে দেখা করতে চাও? যেটাতে ড্র্যাগন এম্পারার বলে, হ্যাঁ আমি নিজের ছেলেকে অনেক সময় ধরে দেখিনি, কিন্তু আমি জানি ও আমার সাথে দেখা করতে মানা করে দিবে, কিন্তু ও এখনও তোমাকে নিজের ভাই মনে করে, এর জন্য তুমি বুজির সাথে সাক্ষাৎ করো, আর আমি দূর থেকে তোমাদেরকে দেখব। যেটাতে বুমিংয়ের ওয়াইফে বলে, আপনার এরকম কথা বলার কোনো প্রয়োজন নেই, বুজি আপনার ছেলে, এর জন্য আপনাদের মধ্যে যা সব মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে আপনার ওগুলো ক্লিয়ার করা উচিত, এর জন্য আপনাকেও গিয়ে নিজের ছেলের সাথে কথা বলতে হবে। যেটা শুনে ড্র্যাগন এম্পারারও একটু মোটিভেট হয়ে বুজির সাথে সাক্ষাৎ করার জন্য এগ্রি হয়ে যায়। এরপরে নেক্সট সিনে আমরা জেড ক্লাউড প্ল্যানেটকে দেখি, যেখানে কিনু বুল ডেমন এম্পারারের সাথে দেখা করতে এসেছিল। এরপরে কিনু নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে, আমার নাম হলো কিনু, আপনার সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগছে। যেটাতে বুল এম্পারার হেসে বলে, তোমার নিজের ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেও তুমি এখন অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছো, তার সাথে সাথে আমি দেখতে পারছি তোমার কাল্টিভেশনও অলরেডি প্রায় এক এম্পারারের সমান হয়ে গেছে, এর মানে তুমি অলমোস্ট আমার সমান সমান হয়ে গেছো। যার পরে ওরা সবাই বসে ওয়ান পান করে। কিছু সময় পরে কিনু বুল এম্পারারকে বলে, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন আমি এই জায়গায় নিজের এক বন্ধুর ব্যাপারে এসেছি, তো আপনি কি আমার সেকেন্ড ব্রাদার হাউফির বিষয়ে কিছু জানেন? যেটাতে বুল এম্পারার বলে, হ্যাঁ হাউফি এই সময় এপ ক্ল্যানে রয়েছে, আসলে এপ এম্পারার ফোর্সফুলি ওকে নিজের কাছে রেখেছে, কারণ হাউফি অনেক বেশি পাওয়ারফুল, আর এর কারণে এপ ক্ল্যানের পাওয়ারও অনেক বেশি বেড়ে যাবে। তার সাথে সাথে এপ এম্পারার হাউফিকে নিজের ক্ল্যানেই রাখতে চায়, যাতে সে ওকে নিজের ইনহেরিটেড ট্রেজার পাস আউট করতে পারে। ইনহেরিটেড ট্রেজার এমন একটা জিনিস যেটা কোনো মেম্বার নিজের কাছে বেশি দিন পর্যন্ত রাখতে পারে না, এটা আগে পাস আউট করতেই হয়। ঠিক যেমন ড্র্যাগন ক্ল্যানের লিডার ইনহেরিটেড ট্রেজার নিজের ছেলেকে দিতে চেয়েছিল, কিন্তু বুমিং যেহেতু এক ফক্স ডেমনকে বিয়ে করেছে, যার কারণে ও ইনহেরিটেড ট্রেজার পায়নি, আর অন্যদিকে বুজি তো নিজেই ক্ল্যান ছেড়ে বেরিয়ে এসেছে। এরপরে বুল ডেমন এম্পারার বলে, এই ইনহেরিটেড ট্রেজারের কারণে হাউফি নিজের কাল্টিভেশনে অনেক প্রোগ্রেস করতে পারবে। এখন হতে পারে এপ এম্পারার প্রথমে হাউফিকে জোর করে নিজের কাছে রেখেছে, কিন্তু আমার মনে হয় হাউফি এখন নিজে থেকেই ওই জায়গায় আছে। এটা শুনে কিনু বলে, তাহলে তো আমাকে এপ এম্পারারকে ধন্যবাদ জানাতে হবে, আপনি কি আমাকে ওনার কাছে নিয়ে যেতে পারবেন?
যেটাতে বুল এম্পারার বলে যখন তুমি হিউম্যান ওয়ার্ল্ডে ছিলে তখন তুমি আমার মেসেঞ্জার মিংটিয়ানকে অনেকে সাহায্য করেছিলে। এর জন্য আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যে কোনো মূল্যে তোমাকে সাহায্য করবই। এর জন্য আমি এপ এম্পারারকে আগেই খবর পৌঁছে দিয়েছি যে হাউফির এক ব্রিক ব্রাদার রয়েছে যে ওর সাথে দেখা করতে চায়, আর এপ এম্পারারও এর জন্য এগ্রি হয়ে গিয়েছে। তার সাথে সাথে উনি এই বিষয়টাও ক্লিয়ার করে দিয়েছেন যে ওনার এলাকা মানে ফরবিডেন ল্যান্ড অনেক বেশি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তার সাথে সাথে ওটা খুব খতরনাক জায়গাও। এর জন্য যদি আপনারা এখানে আসতে চান তাহলে আপনাদের নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। কিনিউ এ সমস্ত কথা শুনে খুশি হয়ে বলে আমরা কালকেই ওখানে যাওয়ার জন্য রওনা দিব। তার সাথে সাথে সে সবাইকে ধন্যবাদও জানায়। এরপরে কিনিউ মিনহংকে বলে আমি তোমাকে আরও একটি রিকোয়েস্ট করব, যেটাতে মিনহং আগেই বলে আমি জানি তুমি আমাকে কি রিকোয়েস্ট করতে চাও। আমি অলরেডি সেবলকে খোঁজার জন্য ফ্লাইং বার্ড ক্ল্যানে নিজের লোকেদেরকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও পর্যন্ত সেবলের কোনো খবর পাইনি। আমি যখনই কোনো আপডেট পাবো আমি সবার প্রথমে তোমাকে বলে দিব। তার সাথে সাথে কিনিউ মিংটিয়ানকে বলে আমার তোমার কাছেও একটা রিকোয়েস্ট আছে, যেটাতে মিংটিয়ান বলে হ্যাঁ কিনু, তুমি যা বলবে আমি সেটা করার জন্য রেডি। এটা শুনে কিনু জিংজং এবং তার সাথে কিছু ডেমনকে স্পিরিচুয়াল মেনশন থেকে বাইরে আনে। এরপরে কিনু বলে এই ছেলের নাম হলো জিংজং, যে আমার স্পিরিচুয়াল মেনশনই বড় হয়েছে, তাই আমার মনে হয় না একে আর দুনিয়া থেকে দূরে রাখা উচিত। এর জন্য আমি চাই তুমি এর খেয়াল রাখো। তার সাথে সাথে আমি একে একা রাখবো না, বরং এর সঙ্গে কিংলান এবং আরও কিছু ডেমন থাকবে যে তোমার এই কাজকে সহজ করে দিবে। তো বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, সেই ইয়েলো প্ল্যানেটের ছোট্ট বাচ্চাটা যে এই প্ল্যানেটকে এম্পারার ইউ এবং ডেমন এম্পারার মিলে সম্পূর্ণ খতম করে দিয়েছিল। যার পরে মিংটিয়ান বলে তুমি একদমই চিন্তা করো না, আমি এই ছেলের খুব ভালো করে খেয়াল রাখবো। এরপরে আমরা নেক্সট দিনের সিন দেখি যেখানে কিনিউ বুল এম্পারারের সাথে ফরবিডেন ল্যান্ডের দিকে যাচ্ছিল, যেখানে কিছু সময় পরে ওরা এপ ক্ল্যানের কাছে পৌঁছে যায়, যেখানে ওদেরকে ওয়েলকাম করার জন্য এপ এম্পারার আগে থেকেই প্রেজেন্ট ছিল। আর সে বুল ডেমন এম্পারারকে দেখে বলে আচ্ছা তাহলে এ হলো সেই ছেলে কিনিউ। যেটাতে বুল এম্পারার বলে হ্যাঁ তুমি একদম ঠিকই ধরেছ। এটা শোনার পরে এপ এম্পারার সান ইওয়ান জাম্প করে ওদের সামনে চলে আসে, যাকে দেখে কিনিউ গ্রিট করে বলে আমার নাম হলো কিনিউ আর আমি এই জায়গায় হাউফির সাথে দেখা করতে এসেছি। যেটা শুনে সান ইওয়ান বলে আমার কাছে ইন্ট্রোডাকশনের সময় নেই, চলো আমি তোমাদেরকে আমার ফরবিডেন ল্যান্ডে নিয়ে যাচ্ছি। এটা বলার সাথে সাথে সে ওই জায়গায় একটা পোর্টাল ওপেন করে, যেটা দেখে বুল এম্পারার কিনিউকে বলে এটা এমন এক ধরনের পোর্টাল যেটার ইউজ করে কোনো পার্সন এফ ক্ল্যানে যেতে পারবে, আর এই পোর্টাল ছাড়া যদি কোনো পার্সন এফ ক্ল্যানে যাওয়ার চেষ্টা করে তাহলে ওর মৃত্যু নিশ্চিত। এই সাইক্লোন পোর্টালকে কন্ট্রোল করা কোনো সহজ কাজ নয়, শুধু সান ইওয়ানই এটাকে কন্ট্রোল করতে পারে, কারণ ও 8 লেভেলের এক এফ এম্পারার। এখন কিছু সময় পরে আমরা দেখি সান ইওয়ান কিনিউ এবং বুল এম্পারারকে এফ ক্ল্যানে নিয়ে আসে, যেখানে ওরা সবাই ফরবিডেন ল্যান্ডের কাছে দাঁড়িয়েছিল। এখন সামনে থাকা আল্টার কেভের দিকে ইশারা করে সান ইওয়ান বলে এই জায়গা আমাদের এনসিস্টারদের ক্রিয়েট করা, যেখানে আমরা লাইফ এবং ডেথ ব্যাটেল করে নিজেদের লেভেলকে বাড়াই। এটা শুনে কিনিউ বুঝতে পেরে যায় হাউফি নিশ্চয়ই এই কেভের ভিতরে রয়েছে। এর জন্য কিনিউ একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে হাউফি কি ওই জায়গায় ঠিক আছে, যেটাতে সান ইওয়ান বলে যদি হাউফি এই কেভের ভিতরে জীবিত থাকতে না পারে তাহলে ও এপে ক্ল্যানের লিডার হওয়ার যোগ্যই না। এটা শুনে কিনিউ সামনে গিয়ে সান ইওয়ানকে রিকোয়েস্ট করে বলে আমি চাই আপনি হাউফিকে বাইরে বের করুন, যেটাতে সান ইওয়ান মানা করে বলে আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম আমি শুধু তোমাদের হাউফির সাথে সাক্ষাৎ করতে দিব, আমি এটা বলিনি যে আমি হাউফিকে বাইরেও ডাকবো। আর এমনিতেও আমি ওই ফরবিডেন ল্যান্ডের কেভের ভিতরে যেতে পারবো না, কারণ ওখানে যাওয়ার আমরা পুরো লাইফে শুধু 3 বারই সুযোগ পাই, আর আমি ওই 3 সুযোগ অলরেডি নিয়ে নিয়েছি। যদি তুমি নিজের ব্রাদারের সাথে দেখা করতে চাও তাহলে তুমি নিজে ভিতরে যেতে পারো, কিন্তু আমি তোমাকে প্রথমে সাবধান করে দিচ্ছি যখনই তুমি ফরবিডেন ল্যান্ডে নিজের পা রাখবে তোমারও লাইফ অ্যান্ড ডেথ ব্যাটেল স্টার্ট হয়ে যাবে, যেখানে তোমার প্রাণও যেতে পারে। এখন কিনিউ এ সমস্ত কথা শুনছিল, তখনই ওর নজর হাউফির ওপরে পড়ে, যাকে খুব খারাপ অবস্থায় দেখে কিনিউ চিৎকার করে ওকে ডাকে, কিন্তু হাউফি ওর কোনো আওয়াজ শুনতে পায় না। যেটাতে সান ইওয়ান বলে আমি তো তোমাকে এই বিষয়টা বলতেই ভুলে গিয়েছি যে এই আল্টার কেভের ভিতরে যাওয়ার পরে তুমি না তো বাইরে থেকে কোনো আওয়াজ শুনতে পাবে, না বাইরে থেকে কেউ তোমাকে সাহায্য করতে পারবে। এখন কিনিউ তো যে কোনো মূল্যে হাউফির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিল। এর জন্য সে সান ইওয়ানকে বলে ঠিক আছে আমি আপনার সমস্ত কথা মানতে রাজি, আর এখন আমি নিজে ভিতরে যাব। যেটাতে সান ইওয়ানও ওকে ভিতরে পাঠানোর জন্য রেডি হয়ে যায়। এখন যাওয়ার আগে বুল এম্পারার কিনিউকে বলে
কেভের ভিতরে যাওয়ার পরে তোমার বিস্ট প্যাট্রাম কাজ করবে না। সিম্পল ভাষায় বললে ভিতরে যাওয়ার পর তোমার কোনো ওয়েপেনই কাজে আসবে না। তুমি শুধু নিজের ইন্টারনাল স্ট্রেংথের ইউজ করেই ফাইট করতে পারবে। ভিতরে যাওয়ার পরে তোমার সাথে এক ওরিয়ার ফাইট করতে আসবে, যে এমনিতে তো তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে, কিন্তু ও শুধু তোমার উপরে তোমার লেভেল অনুযায়ী অ্যাটাক করবে। আর যদি তুমি ওর মোকাবিলা করতে না পারো তাহলে তৎক্ষণাৎ বাইরে চলে এসো। তোমাকে ওখানে বেশিক্ষণ সময় থাকার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা দেখি কিনিউ সেখান থেকে কেভের ভিতরে চলে যায়। এখন বুল এম্পারারের তো কিনিউয়ের জন্য চিন্তা হচ্ছিল, তাই সে সানিওয়ানকে বলে তুমি কিনিউকে ভিতরে যাওয়ার সমস্ত রুল কেন বলনি, যেটাতে সানিওয়ান বলে এমনিতেও এই বিষয়ে কিচ্ছু যায় আসে না, ভিতরে শুধু পাওয়ারফুল লোকেরাই সারভাইভ করতে পারে। যদি কিনিউ পাওয়ারফুল হয় তাহলে ওর রুলের কোনো প্রয়োজন নেই। এরপরে সিন শিফট হয়ে কিনুয়ের পরে চলে আসে, যে ব্যাটেল গ্রাউন্ডের মেন হলে পৌঁছে গিয়েছিল, যেখানে সে একটা হোলোগ্রাম দেখতে পায়, যেটা আসলে 36 স্কাই ক্যাপ্টার টেকনিক। মোস্টলি লোকেরা এখানে শুধু এই টেকনিক শেখার জন্যই আসে। এই টেকনিক একবার শেখার পরে কারোর পাওয়ার একদম এক্সট্রিম লেভেলে চলে যাবে। এখন কিনিউ ওই টেকনিক মনোযোগ সহকারে দেখছিল কি, তখনই সেখানে আরও একটি পার্সনের হোলোগ্রাম চলে আসে, যে কিনিউকে বলে যদি তুমি এই টেকনিককে শিখে নাও তাহলে তুমি একটা গড লেভেলের ওরিয়ার হয়ে যাবে, তার সাথে সাথে তুমি আমার ডিসেবল হওয়ারও সুযোগও পাবে। এখন কিনিউ ওই সমস্ত কথা শুনছিল কি, তখনই ফরবিডেন ল্যান্ডের এক গার্জিয়ান পিছন থেকে কিনিউর উপরে হামলা করে, যেটা কিনিউ ডজ করে নেয়। এরপরে কিনিউ ওই গার্জিয়ানকে দেখে বলে মনে হচ্ছে আমাকে এর সাথে ফাইট করতে হবে। এখন ওই গার্জিয়ান লক্ষ্য করে কিনিউয়ের পাওয়ার 8 লেভেলের ইমর্টাল এম্পারারের সমান। এরপরে সে বলে এমনিতে তো আমি তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এখানকার রুল অনুযায়ী আমার তোমার স্ট্রেংথ অ্যাকর্ডিং তোমার সাথে ফাইট করতে হবে, যাতে আমি তোমার টেস্ট নিতে পারি। কিন্তু আমার কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, যে আমি 36 স্কাই ক্যাপ্টার টেকনিকের 35 ফর্ম জানি। এর জন্য আমার প্রত্যেকটা অ্যাটাক তোমার থেকে 10 গুণ বেশি পাওয়ারফুল হবে। কিনিউ ওই গার্জিয়ানের সমস্ত কথা শুনে বলে মনে হচ্ছে তোমার কোনো ভুল ধারণা হয়েছে, আমি এই জায়গায় কোনো টেস্ট দিতে আসিনি, বরং আমি নিজের ব্রাদারকে এখানে খুঁজতে এসেছি। যেটাতে ওই গার্জিয়ান কিনিউয়ের কোনো কথা না শুনে ওকে বলে তোমার কাছে হোলি আর্মার এবং ডিভাইন তলোয়ার রয়েছে, কিন্তু আমি তোমাকে আগেই বলে দেই তুমি ওগুলো ইউজ করতে পারবে না, না হলে পরে আমাকে বলো না আমি তোমাকে এই বিষয়ে বলিনি। এখানে রুল ব্রেক করলে পরে কোনো শাস্তি নয় বরং মৃত্যু ঘটে। যার পরে ওই গার্জিয়ান সামনে গিয়ে কিনিউয়ের ওপরে নিজের স্টিকের সাহায্যে হামলা করে দেয়, যেটা কিনিউ নিজের 10,000 ফিঙ্গার টেকনিকের সাহায্যে ব্লক করে ফেলে। তার সাথে সাথে সে ওই গার্জিয়ানকে বলে তুমি কি বললে, আমি নিজের হ্যাভেনলি ওয়েপেনের ইউজ করতে পারবো না, কিন্তু এমনটা কেন? যেটাতে ওই গার্জিয়ান হেসে বলে এখানে আসার আগে তোমাকে কেউ এখানকার সমস্ত রুলের বিষয়ে বলেনি, তুমি এখানে নিজের কোনো ওয়েপেনের ইউজ করতে পারবে না, তুমি শুধু নিজের ইন্টারনাল স্ট্রেংথ ইউজ করেই ফাইট করতে পারবে। যেটা বলার পরেই সে নিজের স্টিককে কিনিউয়ের দিকে থ্রো করে দেয়, যেটা কিনিউ মিটিওর ফিঙ্গার টেকনিকের সাহায্যে ব্লক করে ফেলে। কিন্তু ওই গার্জিয়ানের স্পিড অনেকটাই বেশি ছিল, সে ততক্ষণাৎ কিনিউয়ের পিছনে এসে ওর ওপরে কিছু স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যেটা কিনিউ খুব দ্রুত মুভ করে ডজ করে। তার সাথে সাথে কিনিউ আবারও নিজের 10,000 ফিঙ্গার টেকনিকের সাহায্যে ওই গার্জিয়ানের উপরে হামলা করে, যেটা এবার ওই গার্জিয়ানকে হিট করে গিয়েছিল। এটাতে ওই গার্জিয়ান ইমপ্রেস হয়ে বলে এই টেকনিক সত্যি অনেক বেশি পাওয়ারফুল, শুধু আমার 36 স্কাই ক্যাপ্টার টেকনিকের থেকে একটু লো। এরপরে সে কিনিউয়ের ওপরে এক হয়ে পাওয়ারফুল হামলা করার সিদ্ধান্ত নেয়, আর ওই গার্জিয়ান নিজের 36 স্কাই ক্যাপ্টার টেকনিকের সাহায্যে কিনিউয়ের উপরে অ্যাটাক করে দেয়, যেগুলো কিনিউ খুব দ্রুত মুভ করে ডজ করছিলই কি তখনই এক স্টিক সোজা এসে কিনিউকে হিট করে, যার কারণে কিনিউয়ের অনেক বেশি পেন হচ্ছিল, কিন্তু সে এখনো পর্যন্ত জীবিত ছিল। আর সে নিজের মনে মনে বলে এই গার্জিয়ান অনেক বেশি পাওয়ারফুল, এখন আমি আর বেশি হোল্ড ব্যাক করতে পারবো না, না হলে আমাকে প্রাণে মেরে ফেলবে। এটা বলে কিনিউ মিটিওর ফিঙ্গার টেকনিকের 3rd ফর্মকে অ্যাক্টিভেট করে নেয়, যার ইউজ করে সে ওই গার্জিয়ানের অ্যাটাককে নষ্ট করে দেয়। যেটা দেখে তো ওই গার্জিয়ান অনেক বেশি রেগে যায়, আর সে নিজের পাওয়ার বাড়িয়ে কিনিউকে বলে তুমি আমাকে মিথ্যে বলেছো, তোমার আসল পাওয়ারের লেভেল অনেক হাই, তুমি শুধু ওটা লুকোনোর চেষ্টা করছো, তোমার সাহস কী করে হলো আমাকে মিথ্যে বলার? কারণ কোনো 8 লেভেলের কাল্টিভেটারের কাছে আমার 36 স্কাই ক্যাপ্টার টেকনিকের মোকাবিলা করার ক্ষমতাই নেই, তুমি সেটার সামনে এখনও কী করে টিকে আছো? আমি এখন তোমাকে প্রাণে মেরে ফেলবো। এটা বলে সে কিনিউয়ের ওপরে নিজের ফুল স্ট্রেংথের সাহায্যে হামলা করা শুরু করে দেয়। অন্যদিকে আমরা হাওফিকে দেখি যে কারোর হাতে মার খেয়ে বাইরে চলে আসে, ওর অবস্থাও তেমন একটা ভালো ছিল না।
হাউফি নিজের মনে মনে বলে, এই জায়গায় আমি গত 60 বছর ধরে ট্রেনিং করছি, কিন্তু আমি এখনও পর্যন্ত 36 স্কাই ক্যাপ্টার টেকনিকে ভালো মতো শিখতে পারিনি। আমি 35 ফর্মকে ভালো মতো শিখে তো নিয়েছি, কিন্তু লাস্ট ফর্ম আমি কিছুতেই শিখতে পারছি না। আমার খুব রাগ হচ্ছে। এখন এসব কিছু ভেবে সে রেগে আবারও ফাইট করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই সে কেবের ভিতরে কিছু আওয়াজ শুনতে পায়, যেটাতে হাউফি বলে, আমি ছাড়া এখানে আর কে রয়েছে। এখন এটা বলে সে একা কেবের সামনে এসে নিজের স্পিরিচুয়াল আইয়ের সাহায্যে ভিতরে দেখার চেষ্টা করে, আর সে জানতে পারে ওই পার্সন আর কেউ না বরং কিনিউ। এখন নিজের ব্রাদারকে এরকম মার খেতে দেখে হাউফি সহ্য করতে পারে না। এর জন্য সে সোজা জাম্প করে ওর দিকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি কিনিউ এবং ওই গার্জিয়ানের মধ্যে এক খুবই খতরনাক ফাইট হচ্ছিল, যেখানে গার্জিয়ানের পাওয়ার বেড়ে যাওয়ার কারণে ও কিনিউর উপরে ভারী পড়ে। আর ও কিনিউকে বলে, আমার মনে হয়েছিল তুমি এক 8 লেভেলের ওরিয়ার, কিন্তু এটা মিথ্যে ছিল। যেটা বলে সে কিনিউর উপরে এক খুবই পাওয়ারফুল হামলা করে দেয়। কিন্তু তখনই সেখানে হাউফি চলে আসে, যে ওই অ্যাটাককে ব্লক করে গার্জিয়ানকে বলে, তোমার সাহস কী করে হলো ওর লেভেলের থেকে বেশি পাওয়ারফুল হামলা করার? তুমি রুল ব্রেক করেছো। যেটা বলে হাউফি ওই গার্জিয়ানের উপরে হামলা করা শুরু করে দেয়। ওই গার্জিয়ান হাউফিকে বলে, কিনিউ নিজের লেভেল লুকানোর চেষ্টা করছে, আর তুমি ওর সাপোর্টই কথা বলছো, এই কারণে আমি তোমাকেও প্রাণে মেরে ফেলবো। এটা বলে ওই গার্জিয়ান নিজের 36 স্কাই ক্যাপ্টার টেকনিকের সাহায্যে কিনিউ এবং হাউফির ওপরে হামলা করে দেয়। আর এবার এই টেকনিকের পাওয়ার অনেকটাই বেশি ছিল, যেটা হাউফি ব্লক করার নিজের সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু সে এখন এত বেশি পাওয়ারফুল হয়নি যে এই অ্যাটাককে ব্লক করতে পারবে। তাই কিনিউ ওকে সাইডে সরিয়ে লাস্ট অ্যাটাককে নিজের বডির ওপরে নিয়ে নেয়, আর এর কারণে সে অনেক বেশি ইনজোর্ড হয়ে যায়। এখন ওই গার্জিয়ান নিজের ফাইনাল অ্যাটাক করে কিনিউকে প্রাণে মারতেই যাচ্ছিল কি তখনই সেই জায়গায় কেউ এসে ওই গার্জিয়ানকে আটকায়। এখন ওই পার্সনের নাম ছিল লর্ড জেনতাই, যে আসলে এই জায়গার এক অ্যানসিস্টার। আর সে গার্জিয়ানকে বলে, তুমি এখানকার রুল ব্রেক করেছো। তুমি এক 8 লেভেলের ওরিয়ার সাথে ফাইট করার জন্য নিজের লেভেলকে বাড়িয়ে নিয়েছো। যেটাতে ওই গার্জিয়ান ক্ষমা চেয়ে বলে, আপনার রাগার কোনো প্রয়োজন নেই। আসলে এই ছেলে নিজেকে 8 লেভেলের ওরিয়ার দেখাচ্ছে, আর এরপরেও এ আমার 36 স্কাই ক্যাপ্টার টেকনিককে ব্লক করে নিয়েছে। কিন্তু 8 লেভেলের ওরিয়ারের পক্ষে এমনটা করা সম্ভব নয়। যেটাতে লর্ড জেনতাই কিনিউয়ের লেভেল চেক করার পরে ওই গার্জিয়ানকে বলে, না, তুমি একদম ভুল, ওই ছেলে নিজের লেভেলকে লুকায়নি। এটা শুনে ওই গার্জিয়ান বুঝতে পেরে যায় ওর অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু এই জায়গায় ভুলের কোনো শাস্তি নয়, বরং মৃত্যু মেলে। যার কারণে লর্ড জেনতাইও ওই গার্জিয়ানের সাথে ঠিক এমনটাই করে। এরপরে লর্ড জেনতাই কিনিউকে বলে, যদি তুমি চাও তাহলে এখান থেকে বাইরে যেতে পারো। যেটা শোনার সাথে সাথেই হাউফি এবং কিনিউ ততক্ষণাৎ ওই জায়গা থেকে বাইরে চলে যায়। আর এদের সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।